সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আছি এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছি। একদম যে খুব ভালো তা না, আছি মোটামুটি ভালো আছি। শরীরটা দুর্বল আছে, মানে খাইতে পারতেছি না কোনো কিছু। যে পরিমাণে খাওয়া দরকার আমি আসলে সেই পরিমাণে খাইতে পারতেছি না, আসলে শরীরটা খুব দুর্বল। মানে বেশি খাইতে ধরলে বা খাওয়ার করতে ধরলেই বমি বমি ভাব পাচ্ছে, এমন একটা অবস্থা। যাই হোক, দেখেন এই ব্যাচটা শুরু করার পর থেকে নানা রকম মানে প্রবলেম শুরু হয়ে গেছে, ঠিক আছে। ধরনের প্রবলেম, ইন্টারনেটের সমস্যা শুরু হলো, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। যাই হোক, শুরু করি ক্লাস। দেখেন আজকে আমরা 3 নম্বর ক্লাস করব। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার, 2015 সালে। এখানে কয়টা প্রশ্ন দিছে? 29টার মতো প্রশ্ন আছে। দেখেন, শুরু করে দিই। দেখেন, 1 নম্বরে বলা হচ্ছে যে পি ইজ নাও 8 ইয়ার্স ওল্ডার দেন কিউ। পির বর্তমান বয়স, অর্থাৎ পি বর্তমানে কিউ এর চেয়ে 8 বছরের বড়। 17 ইয়ার্স এগো, 17 বছর আগে। পি ওয়াজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ কিউ, পির বয়স ছিল কিউ এর বয়সের দ্বিগুণ। হাউ ওল্ড উইল কিউ বি ইন 10 ইয়ার্স, 10 বছর পরে কিউ এর বয়স কত হবে? 10 বছর পরে কিউ এর বয়স কত হবে? খেয়াল করেন, বর্তমানে কিউ এর বয়স কত? আপনি বলবেন যে জানি না। সো আমরা যদি ধরে নিই যে বর্তমানে কিউ এর বয়স হচ্ছে এ বছর, তাহলে পির বয়স কত হবে? আপনি বলবেন যে পি কিউ এর চেয়ে 8 বছর বড়, তার মানে হচ্ছে এ প্লাস 8 হবে। এ প্লাস 8, এটা গেল তাদের বর্তমান বয়স। এখন আসেন 17 বছর এগো, 17 বছর পিছনে যে কিউ এর বয়স কত হবে? বর্তমানে যদি এ হয়, তাহলে 17 বছর আগে কত ছিল? এ-17 ছিল। পির বয়স কত? বর্তমান বয়স যদি এ+8 হয়, 17 বছর আগে কত ছিল? আপনি বলবেন যে A+8 - 17, এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত? এই যে A-9, তাই না? তো বলতেছে যে 17 বছর আগে পির বয়সটা ছিল কিউ এর বয়সের দ্বিগুণ। 17 বছর আগে পির বয়সটা ছিল কিউ এর বয়সের দ্বিগুণ। সো আমরা দেখতে পাচ্ছি এমনিতেই পি কিউ এর চেয়ে বড়, এখানে 17 বছর আগে আরো দ্বিগুণ ছিল। তাহলে আমরা এই দুইটাকে ইকুয়েট করার জন্য কি করব? এই যে পির বয়স যে 2 গুণ বেশি, ওই 2 গুণটাকে আমরা কিউ এর বয়সের সাথে গুণ করে দিব। কিউ এর বয়সের সাথে আমরা কি করে দিব? গুণ করে দিব। গুণ করে দিলে হবে কি, এই যে 17 বছর আগে পির বয়স আর কিউ এর বয়স, এই দুইটা সমান হয়ে যাবে। এই দুইটা সমান হয়ে যাবে, তখন আমরা এই ইকুয়েশনটা সলভ করতে পারবো। তো এখন যদি এটা আমরা সলভ করি, তাহলে এখানে হবে 2a - 34 ইজ ইকুয়াল টু a-9। 2a থেকে এ বাদ দিলে এ, 34 থেকে 9 বাদ দিলে কত পাওয়া যাবে? 25 পাওয়া যাবে, তাই না? তাহলে আমাদেরকে বলতেছে যে কিউ এর বয়স 10 বছর পরে কত হবে। কিউ এর বয়স 10 বছর পরে কত হবে? আমরা এখানে ধরে নিছি যে কিউ এর বর্তমান বয়স কত? এ বছর। এই এর ভ্যালু কত বের হয়েছে এখানে? এই যে 25 বছর বের হয়েছে। তো এটা তো বর্তমান বয়স। এখান থেকে 10 বছর পরে কত হবে? তাহলে এই যে 25 থেকে আরো 10 বছর সামনে গেলে কিউ এর বয়স হয়ে যাবে 25 আর 10-এ 35 বছর। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
2 নম্বরে চলে যাই। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে, in a bank 30% of the applicants are from Rajshahi district and 20% of them from Rajshahi city. What percentage of the total applicants are from Rajshahi city? খুব খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে একটা ব্যাংকে যতজন মানুষ আবেদন করছে তার 30% মানুষ হচ্ছে রাজশাহী জেলার, আর এই 30%-এর মধ্যে আবার 20% মানুষ হচ্ছে রাজশাহী শহরের। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যাপ্লিকেন্টস আর ফ্রম রাজশাহী সিটি। তাহলে তাহলে মোট আবেদনকারীর শতকরা কত শতাংশ রাজশাহী শহরের? মোট যতজন আবেদন করছে তার মধ্যে কতজন রাজশাহী শহরের, এইটা আমাদের বের করতে হবে। দেখেন আমরা যদি এখানে ধরেই নেই যে টোটাল মানুষ আবেদন করছে কত, 100 জন, আমরা এটা ধরে নিচ্ছি যে টোটাল 100 জন মানুষ আবেদন করছে, তার ভিতরে রাজশাহী ডিস্ট্রিক্টের কতজন, রাজশাহী জেলার কতজন? আপনি বলবেন যে ভাইয়া 100 জন আবেদন করছে, যার মধ্যে 30% হচ্ছে রাজশাহী জেলার, তাহলে এই যে 30 জন হবে হচ্ছে রাজশাহী জেলার। তাহলে রাজশাহী সিটির কতজন? বলতেছে যে রাজশাহী জেলার যারা আবেদন করছে তাদের আবার 20% হচ্ছে রাজশাহী সিটির। তাহলে রাজশাহী জেলার হচ্ছে 30 জন, এই 30 জনের ভিতরে 20% মানুষ আছে যাদের বাসা রাজশাহী শহরে। তাহলে 30-এর 20% কত হবে? আপনি বলবেন যে 6 জন। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করতেছে যে ভাই ব্যাংকে যতজন মানুষ আবেদন করছে, এই যে আবেদন করছে আমার 100 জন মানুষ, এই 100 জন মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষের বাড়ি রাজশাহী শহরে? তো 100 জনের মধ্যে রাজশাহী শহরের বাড়ি কত জনের? 6 জনের। তো এই 6/100 মানেই কত? 6%। এই যে উত্তর হচ্ছে বি। এখন আসলে আছি, ভালো আছি, মোটামুটি ভালো আছি, কোনো সমস্যা হয়নি। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি, গতকালকে সন্ধ্যায় আসছি তো, তারপর থেকে ভালো আছি। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন 3 নম্বরে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ কিউব হুজ সারফেস এরিয়া ইজ 96। ঠিক আছে, এখানে আপনাকে দুইটা জিনিস জানতে হবে। এক, মানে যেটা প্রশ্ন ওরা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কিউবের যেই ভলিউম এইটা কত, কিউবের ভলিউমটা কত, এইটা আমাদের জানতে হবে। সো আমরা জানি যে কিউবের ভলিউম কত, এ কিউব, এ হচ্ছে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, তার উপরে কিউব দিলে আমরা ওই কিউবটার ভলিউম কত সেটা বের করতে পারবো। আরেকটা জিনিস ওরা আমাদেরকে দিয়ে রাখছে যে ওই কিউবটার সারফেস এরিয়া কত, 96। তাহলে সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ এ কিউব ইজ কত? আমি ভুল করলে একটু ধরায় দিয়ে না। সারফেস এরিয়া অফ এ কিউব, কিউবের সারফেস এরিয়া সূত্র কত? আপনি বলবেন যে ভাইয়া 6 স্কোয়ার। এই দুইটা জিনিস আপনাকে জানতেই হবে। এই দুইটা জিনিস যদি না জানেন, দুইটা জিনিস মানে দুইটা সূত্র বলতে পারেন, যে এই দুইটা সূত্র আপনার জানা থাকতে হবে। এই দুইটা জিনিস জানা না থাকলে আপনি উত্তর বের করতে পারবেন না। এক, যেটা ওরা জিজ্ঞাসা করছে যে কিউবের ভলিউম কত, সো কিউবের ভলিউম কিভাবে বের করতে হবে? যে কোনো একটা বাহুর উপরে কিউব দিলেই ভলিউম বের হয়ে যাবে। আরেকটা জিনিস আমাদেরকে দিয়ে রাখছে যে সারফেস এরিয়া হচ্ছে 96। তাহলে আমরা জানি যে সারফেস এরিয়া অফ এ কিউব হচ্ছে 6 স্কোয়ার হয়। তাহলে এই যে আমাদের এখানে সারফেস এরিয়া যেটা আমরা বলতেছি যে 6 স্কোয়ার, এইটাকে প্রশ্নে ওরা কত বলতেছে? 96 বলতেছে। তাহলে 6 স্কোয়ার সমান সমান 96 বলতে পারি। তাহলে স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি যে 16, এ সমান সমান আমরা কত বলতে পারি? √16। তাহলে এ সমান সমান আমরা বলতে পারি কত? 4, তাই না?
তো এ সমান সমান যদি 4 হয় তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভলিউম কত, তাহলে ভলিউমটা বের করতে পারবো, কারণ এর মান আমরা জানি 4। তাহলে 4-এর ওপরে পাওয়ার 3 দিলেই আমরা উত্তর পেয়ে যাবো কত, এই যে 64। তাহলে উত্তর কোথায় আছে, এই যে অপশন এতে আছে। চার নম্বরে চলে যাই। দেখেন চারে কি বলা হচ্ছে যে মিস্টার রাফিন ক্যান কমপ্লিট এ জব ইন 15 days while Mr. Shafin takes twice as long as to do the same job. If they work together, how many days will they require to complete the job? এখানে বলা হচ্ছে যে রাফিন একটা কাজ 15 দিনে করতে পারে, শাফিন ওই কাজটা করতে দ্বিগুণ সময় নেয়। দ্বিগুণ মানে কত, রাফিন যেই কাজটা 15 দিনে করতে পারবে, শাফিনের এই কাজটা করতে 15-র দ্বিগুণ অর্থাৎ 30 দিন সময় লাগবে। তো আমাদেরকে বলা হচ্ছে যে রাফিন আর শাফিন দুইজন যদি একসাথে কাজ করে তাহলে পুরো কাজটা শেষ করতে আমাদের কত সময় লাগবে। সো আমরা কি করব জানেন, যে এখানে কাজের পরিমাণটা, অর্থাৎ তারা যে কাজটা করছে সেই কাজের পরিমাণটাকে আমরা ধরে নিব। সো কিভাবে আমরা সেই কাজের পরিমাণটাকে ধরে নিব, আগে আমরা স্কুলে থাকতে এক ধরতাম যে পুরো কাজের পরিমাণ এক। আমরা এখন ওই 1 2 ধরবো না, আমরা এখানে কি করব, পুরো কাজের পরিমাণটাকে করব কি, এই যে সময়গুলো দেয়া আছে যে রাফিনের 15 দিন লাগবে আর শাফিনের 30 দিন লাগবে, এই যে কাজের সময় অর্থাৎ 15 এবং 30, এই দুইটার লসাগু করব। লসাগু করলে আমরা কত পাবো, 30 পাবো। এই 30কে আমরা মোট কাজের পরিমাণ ধরে নিব, যে 30 হচ্ছে তাদের মোট কাজের পরিমাণ। এখন আসেন রাফিনের ইফিসিয়েন্সি এবং শাফিনের ইফিসিয়েন্সি বের করি। এখানে ইফিসিয়েন্সি মানে হচ্ছে যে রাফিন একদিনে কতটুকু কাজ করতে পারে এবং শাফিন একদিনে কতটুকু কাজ করতে পারে, এই জিনিসটা। তাহলে দেখেন এখানে বলা হচ্ছিল যে রাফিন 15 দিনে করতে পারবে 30 ইউনিট কাজ। 15 দিনে 30 করতে পারলে একদিনে কত করতে পারবে, আপনি বলবেন যে ভাইয়া 2 ইউনিট, কারণ 15 দুগুণ 30। তার মানে রাফিনের ইফিসিয়েন্সি বা একদিনের কাজের পরিমাণ কত, 2 ইউনিট। দেখেন শাফিনের, শাফিন 30 দিনে 30 ইউনিট করতে পারে, তাহলে একদিনের কাজের পরিমাণ কত, আপনি বলবেন যে ভাইয়া 30 একে 30, অর্থাৎ শাফিন একদিনে করতে পারবে 1 ইউনিট কাজ। এখন প্রশ্ন আমাকে বলতেছে যে এই যে পুরো কাজটা, অর্থাৎ এই 30 ইউনিট কাজটা যদি রাফিন আর শাফিন একসাথে করে, তো একসাথে করলে রাফিন করে 2, শাফিন করে 1, তাহলে রাফিন আর শাফিন একসঙ্গে একদিনে কত করতে পারে, 2 আর 1 3 কাজ। তাহলে এই যে পুরো কাজটা অর্থাৎ এই যে 30 ইউনিট, এই কাজটা করতে তাদের কত সময় লাগবে, 3 দিয়ে 30কে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব এই যে 10 দিন সময় লাগবে। 10 দিন, এই যে সিতে উত্তর আছে যে দুইজন মিলে একসঙ্গে কাজ করলে কাজটা 10 দিনে শেষ হয়ে যাবে। আসলে আমার জানা নাই কবে আসলে মানে রেজাল্ট দিবে, বুঝতে পারছেন। আইবিএ তো আইবিএ পরীক্ষা নিয়েছে, তো আইবিএ এগুলো আসলে প্রেডিকশন দিয়ে হয় না, হুট করে দিয়ে দিব। আর অনেক মানুষ পরীক্ষা দিয়েছেন, একটু সময় লাগবে। এই মাসের শেষেও দিতে পারে, মাঝামাঝিতেও দিতে পারে, আমি জানি না সঠিক। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ দ্য প্রাইস অফ অ্যান আইটেম ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড দেন ডিক্রিজড বাই 10%, দ্য নেট ইফেক্ট অন দ্য প্রাইস অফ দ্য আইটেম ইজ। দেখেন এই ধরনের প্রশ্ন ব্যাংকে কমন, মানে এই ধরনের প্রশ্ন আসবেই।
সংখ্যার এদিক সেদিক হইতে পারে, 10-এর জায়গায় 5, 20, 15 অনেক কিছুই দিয়ে রাখতে পারে, কিন্তু এই সেম টাইপের প্রশ্ন আপনি পাবেনই পরীক্ষাতে। তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা যে কাজটা করব, এখানে বলা হচ্ছে যে কোনো একটা জিনিসের মূল্য প্রথমে 10% বেড়ে যাবে, তারপরে আবার 10% কমে যাবে, তাহলে ওভারঅল আসলে কি ধরনের ইফেক্ট পড়বে, অর্থাৎ দামটা আগের চেয়ে বাড়বে নাকি কমবে না কি অবস্থা হবে, এটা একটু দেখান। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে ভাই শুরুতে ধরে নিব যে দামটা আমার 100 ছিল, ধরে নিচ্ছি যে শুরুতে আমার দামটা কত টাকা ছিল, 100 টাকা ছিল। এখন এই 100 টাকা থেকে প্রথমে কি করবে, 10% ইনক্রিজ হবে। তাহলে 100 থেকে আমার শুরুতে কি হয়ে গেল, এই যে 10% ইনক্রিজ হয়ে কত হয়ে যাবে, 110 হয়ে যাবে। এরপরে বলতেছে যে এই যে বৃদ্ধি পাইলো 10%, তারপরে আবার 10% ডিক্রিজ হবে, অর্থাৎ এই 110 থেকে আমি আবার 10% কমাই দিব। 110-এর 10% কত, 11। 110 থেকে 11 কমে গেলে 110 টাকার জিনিস এখন 99 টাকায় পাওয়া যাবে। তো বলতেছে যে ওভারঅল কি ধরনের চেঞ্জ আসলো সেটা একটু দেখান। তাহলে ওভারঅল কি চেঞ্জ আসছে আপনি দেখতে পাচ্ছেন না, যে ওভারঅল আমার যেই চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে শুরুতে জিনিসটার দাম ছিল 100 টাকা, একবার দাম বৃদ্ধি এবং আরেকবার দাম কমার কারণে আলটিমেটলি আমার 100 টাকার জিনিসের দাম কত হয়ে গেছে, 99 টাকা হয়ে গেছে। তার মানে কি, আমার জিনিসের দাম এখানে 1% কমে গেছে। তাহলে এই যে 1% কম হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে আমার জিনিসের দাম মূলত এখানে 1% হ্রাস পাবে বা কমে যাবে। পরেরটাতে চলে যান, 6 নম্বর। এটা কমন প্রশ্ন, এটা পাবেনই, যে কোনো পরীক্ষাতে দেখবেন যে হুট করে চলে আসছে। দেখেন, 6-এ বলা হচ্ছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। আমাকে বলতেছে যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করো, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত সেটা বের করো। সো এটা তো আমার দশমিকেই দেওয়া আছে। অপশন বি কে যদি আমি দশমিকে কনভার্ট করতে চাই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আপনার 0.33। অপশন বিটাকে যদি দশমিকে কনভার্ট করতে চাই, এটা হয়ে যাবে 0.40। ঠিক আছে। আর অপশন ডি, এটাকে নিয়ে ঝামেলা, কারণ অপশনে তো দেয়া আছে যে 0.03। সো আমরা কি করছি, সবগুলোকে দশমিকে কনভার্ট করে দিয়েছি। 1/3 মানে হচ্ছে 0.33, 2/5 মানে হচ্ছে 0.40। ঠিক আছে। আপনি যদি বলেন যে কোত্থেকে পাইলেন 0.40, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে 40%, আমরা যদি বলি যে 40%, এই 40%কে চাইলে 2/5 লেখা যায়। ঠিক আছে। অর্থাৎ 40/100 যা 2/5 হতা, তো 100 দিয়ে 40কে ভাগ করলে এই যে 0.40 পাবেন না, তার মানে কি এই 0.40 যা 2/5 হতা। ঠিক সেম ভাবে এই যে 1/3, 1/3 মানে হচ্ছে 1/3, 1/3 মানে হচ্ছে সেম এরকম যে 0 আপনার কলম করে গেল, 0 কত হয়ে যাবে, 33 হয়ে যাবে। 0.33 হয়ে যাবে। সো সেম ভাবে 2/5 মানে হচ্ছে 0.40। এখন আসেন এটা নিয়ে ঝামেলা, যে এই যে √0.30, এটা কত হবে। এখন কথা হচ্ছে যে এই যে 30 হচ্ছে আমার নন পারফেক্ট স্কোয়ার। আপনি এখানে প্রথমে ধরে নেন যে এখানে দশমিক টশমিক কিছুই নাই, শুধু 30 আছে। 30 থাকলেও আপনি এই ক্যালকুলেশন এত সহজে করতে পারবেন না। এইগুলোর জন্য আপনারা ইউটিউব সার্চ করবেন যে নন পারফেক্ট স্কোয়ারের স্কোয়ার রুট কেমনে বের করা লাগে, দশমিক সংখ্যার স্কোয়ার রুট কিভাবে বের করতে হয়। ইউটিউবে অসংখ্য নিয়ম দেওয়া আছে, অসংখ্য ম্যাজিক দেখানো আছে। যার যেই ম্যাজিকটা পছন্দ হয় তিনি সেইটা ফলো করবেন। আমি একটা দেখাই দিচ্ছি, যে 30 হচ্ছে আমার নন পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 30-এর উপরে বর্গমূল আপনি করতে পারবেন না। তাহলে 30-এর কাছে কি আছে, 30-এর আশেপাশে এমন কেউ আছে যে যাকে যার যাকে বর্গমূল করা যাবে। আপনি বলবেন যে ভাই এটা খুবই সহজ, 30-এর আশেপাশে একটা সংখ্যা আছে 25, 25কে বর্গমূল করা যায়। তাহলে আমরা যদি 25-এর উপর স্কোয়ার রুটটা করি, আমরা যদি 25-এর উপর স্কোয়ার রুট করি, তাহলে আমরা কত পাবো, 5 পাবো। যেহেতু এখানে 30 আছে, তার মানে এই ভ্যালুটা মানে 30-এর উপর স্কোয়ার রুট করলে এটা 5-এর চেয়ে সামান্য কিছু বেশি হবে, 5-এর চেয়ে সামান্য কিছু বেশি হবে। তো সেটা কত, সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, কাছাকাছি যেটা থাকবে স্কোয়ার রুটের মানে বর্গমূল করা যাবে পারফেক্ট স্কোয়ার, সেই সংখ্যাটা নিয়ে তার উপর স্কোয়ার রুট করতে হবে। যেমন যেমন আমি এখানে 25 হচ্ছে কাছাকাছি সংখ্যা,
25-এর উপরে স্কোয়ার রুট করে 5 পাইছি। এখন আমরা কি করব, এই যে 25 আর 30 এই দুইটার পার্থক্য কত, 25 আর 30-এর পার্থক্য কত, আপনি বলবেন যে 5, তাহলে এই পার্থক্যটাকে আমরা ওপরে লিখব, ঠিক আছে। আর এখানে যে 5টা লিখছেন এই 5কে আমরা দ্বিগুণ করে এই যে নিচে লিখে দিব। তাহলে এখানে কত হয়ে যাবে, 5 প্লাস 1/2, 5 প্লাস 1/2 মানে কত, 5 প্লাস 0.5, তাহলে 5-এর সাথে 0.5 যোগ করলে কত হবে, এই যে 5.55 হয়ে যাবে, ঠিক আছে, 5.5 হয়ে যাবে। বা এইটাকে আমরা কি বলতে পারি যে ভাই এই যে 0.3 মানেই কত, এই যে আমরা এখানে লিখতে পারি যে এই যে √0.3 বেরোইছে, এটাকে আমরা লিখতে পারি যে 0.55, বুঝতে পারছেন, 0.55 লিখতে পারি। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি নিঃসন্দেহে বলতে পারবেন যে এখানে কোনটা সবচেয়ে বড়, এ বড়, বি বড়, সি বড় না ডি বড়, বলেন উত্তর কোনটা হবে। এর উত্তর হচ্ছে এটা দেওয়া আছে, বি সমান সমান আমি লিখে দিছি, সি সমান সমান আমি লিখে দিছি, ডি সমান সমান আমি লিখে দিলাম যে এটার √0.3 মানে হচ্ছে 0.55, তাহলে কোনটা বড় হইলো বলেন। 4 নম্বর অনেক আগে ছেড়ে আসছি ভাই, 4 নম্বরের প্রশ্ন এখন করে লাভ নেই। বলেন, এখানে নিঃসন্দেহে উত্তর ডি না, নিঃসন্দেহে উত্তর ডি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। কারণ আপনি যদি দশমিক বাদ দেন তাহলে এটা হচ্ছে 55, এটা 40, এটা 33, এটা 3, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 55, তার মানে 55কে আমাকে উত্তর হিসেবে নিতে হবে, যে অপশন ডি উত্তর, তাই না? এগুলোর অনেক নিয়ম আছে, এগুলো দেখে নিন ইউটিউবে, যার কাছে যেটা সহজ মনে হয় তিনি সেটা ধরে করে যাবেন। টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ এমডিএইচ মেথডে করা যাবে না, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে কোনটা কোন অধ্যায়ের। সব ম্যাথ সবভাবে সবসময় সবভাবে হবে না। 7 নম্বরে চলে যান। দেখেন 7 নম্বরে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ 10% অফ y/3 ইফ 2y/3 ইজ 10% অফ 400। আমাদেরকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ 10% অফ 1/3, অর্থাৎ এইটুকুর উত্তর বের করা লাগবে। আর এইটুকুর দেওয়া আছে যে 2y/3 ইজ 10% অফ 100। দেখেন 2y/3 ইজ মানে হচ্ছে সমান 10%, 10% অফ মানে হচ্ছে গুণন কত, এই যে 400, ঠিক আছে, ক্যালকুলেশন করেন এখানে। এই যে 2y/3 ইজ ইকুয়াল টু কত, 100 এটার ভিতরে 4 বার, 4 10 কত, এই যে 40, তাহলে 2y ইজ ইকুয়াল টু কত, 3 40-এ 120, তাহলে এই যে y সমান সমান কত, আপনি বলবেন যে 60। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি। সো y এর মান যদি পাই তাহলে আমরা এই উত্তর বের করতে পারবো। এই যে এখানে বলতেছে যে 10% অফ, 10% অফ মানে হচ্ছে গুণন y/3, y এর মান কত, এই যে 60/3। এখন ক্যালকুলেশন করেন, 10 এটার ভিতরে কতবার যাবে, 10 বার যাবে, 3 এটার ভিতরে কতবার যাবে, 20 বার যাবে, 10 এই 20-এর ভিতরে কতবার যাবে, আপনি বলবেন যে 2 বার যাবে। তার মানে এই যে 10% অফ y/3 মানে কত, এই যে 2, কোথায় আছে, বিতে। পরেরটাতে আসুন, 8 নম্বর। দেখেন 8-এ কি বলা হচ্ছে যে এ ন্যাশনাল ইস্যু ওয়াজ অন বাই ভোট অফ 9-6, হোয়াট পার্ট অফ দ্য টোটাল ভোট ওয়াজ এগেনস্ট দ্য ইস্যু। দেখেন বলতেছে যে একটা জাতীয় ইস্যু 9 ভোট পেয়ে জয়ী হয়, একটা জাতীয় ইস্যু, ধরেন যে এই যে তাহসানের বিয়ে, এটা আমাদের দেশে একটা ন্যাশনাল ইস্যু এখন, ঠিক আছে। তো বলতেছে যে একটা জাতীয় ইস্যু 9 ভোট পেয়ে জয়ী হয়, যেখানে বিপক্ষে 6 ভোট পায়। তো মোট ভোটের কত অংশ বিপক্ষে পড়বে, মোট ভোটের কত অংশ বিপক্ষে পড়বে। তাহলে দেখেন এই যে পক্ষে, পক্ষে ভোট কত, 6টা,
আর বিপক্ষে, সরি ভুল বললাম, যে পক্ষে ভোট হচ্ছে 9টা। পক্ষে ভোট কয়টা? 9টা। বিপক্ষে ভোট কয়টা? 6টা। তাহলে টোটাল ভোট আমার কত? আপনি বলবেন যে ভাইয়া 9 6 টোটাল ভোট হচ্ছে আমার 15। তো আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্ট অফ দ্য টোটাল ভোট ওয়াজ এগেইনস্ট দ্য ইস্যু, অর্থাৎ মোট ভোটের কত অংশ বিপক্ষে পড়ে। মোট ভোটের কত অংশ বিপক্ষে পড়ে। তাহলে মোট ভোট হচ্ছে আমার 15টা। এই 15টার মধ্যে বিপক্ষে পড়ে কয়টা ভোট? এই যে 6টা ভোট। তাহলে 6/15 মানে কত? 3 দিয়ে ভাগ করে দিলে 2, 3 দিয়ে ভাগ করে দিলে 5, মানে হচ্ছে 2/5, অপশন বি। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে হাউ মেনি 8 উইল ইউ পাস অন দ্য ওয়ে হোয়েন ইউ কাউন্ট ফ্রম 1 to 100। বলতেছে যে আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করেন, তাহলে এই যে 8, এই সংখ্যাটা কতবার পাবেন? ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে আপনি 8 এই সংখ্যাটা কতবার পাবেন? এগুলো আপনি গুনে গুনেও করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, কোনো সমস্যা নাই। যে 1 থেকে 10 পর্যন্ত পাবো একটা, 18-তে একটা, 28-এ একটা, 38-এ একটা পাবো, 48-এ একটা পাবো, 58-তে একটা পাবো, 68-তে একটা পাবো, 78-এ একটা পাবো, 80-তে একটা পাবো, ঠিক আছে, 81-তে একটা, 82-তে একটা, 83-তে একটা, 84-তে একটা, এই যে 85-তে, 86-তে একটা, 87-তে একটা, 88-তে দুইটা, 89-এ একটা, 98-এ একটা। তাহলে 8 আমি কয়বার পাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20টা। তাহলে 8 আমি কয়বার পাইছি? 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 20টা পাইছি। টোটাল পাইছি 20টা, তাই না? সো এখানে উত্তর হবে আমার অপশন বি, 20টা। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে টু অ্যাভয়েড পেইং এ টোল অন এ ডিরেক্ট রোড আই গো ওয়েস্ট 10 মাইলস, সাউথ 5 মাইলস, ওয়েস্ট 30 মাইলস অ্যান্ড নর্থ 35 মাইলস, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য টোল রোড? দেখেন এই টাইপের প্রশ্ন লাস্ট আমরা 2টা ক্লাসেও এইরকম দিক নির্ণয়ের প্রশ্নগুলো সমাধান করে আসছি। এখানেও সেম, এটার কোনো ব্যত্যয় ঘটবে না। এই ধরনের দিক নির্ণয়ের 100টা প্রশ্ন সমাধান করলে 90টা প্রশ্ন আপনি পাবেন, যেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের। ঠিক আছে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আপনাকে সমাধান করতে হবে। বলতেছে যে ধরেন যে আপনাকে কোনো একটা সোজা রাস্তা দিয়ে গেলে টোল দিতে হবে। এখন আপনি সোজা রাস্তা না যেয়ে 10 মাইল ওয়েস্টে গেছেন, তারপরে 5 মাইল সাউথে গেছেন, তারপরে আবার 30 মাইল ওয়েস্টে গেছেন, তারপরে 35 মাইল নর্থে গেছেন। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য টোল রোড, অর্থাৎ আপনি যদি সোজাসুজি পথ যাইতেন তাহলে আপনার দূরত্বটা কত হইতো, অর্থাৎ সোজাসুজি পথের দূরত্বটা কত, এটা বের করেন। দেখেন এই ধরনের প্রশ্ন আমি কি বলছি যে প্রথমে আপনি খাতায় দিকটা ঠিক করে নেবেন, যে এটা যদি আপনার নর্থ হয়, এটা যদি সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, এটা আপনার ওয়েস্ট। এখন আপনি চিত্র আঁকাবেন। এখানে বলা হচ্ছে যে আই গো ওয়েস্ট 10 মাইলস, অর্থাৎ এইটাকে যদি আমি আমার স্টার্টিং পয়েন্ট ধরি, এখান থেকে আমি এই যে 10 মাইল আমি কিসে আসলাম? ওয়েস্টে আসলাম। তারপরে বলতেছে যে সাউথ 5 মাইলস, তাহলে এখান থেকে আমি আবার এই যে 5 মাইল আমি কি করলাম? সাউথে আসলাম। তারপরে বলতেছে যে ওয়েস্ট 30 মাইলস, তারপরে এখান থেকে আমি আবার এই যে 30 মাইল আমি কি করলাম? ওয়েস্টে আসলাম। তারপরে বলতেছে যে অ্যান্ড নর্থ 35 মাইলস, এখান থেকে আমি আবার কি করব? এই যে নর্থের দিকে চলে যাব 35 মাইলস। ঠিক আছে,
35 মাইলস। তাহলে খেয়াল করেন, আমি যদি এই অংশটাকে একটু জুড়ে দেওয়ার চেষ্টা করি, যে এই যে এই অংশটা, সাদা অংশটাকে যদি আমি একটু জুড়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনি বলবেন যে ভাইয়া এই যে এই অংশটা যদি 5 হয়, তাহলে এই যে এই অংশটা, এইটাও আপনার 5 হবে। তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত যেহেতু আপনার 35 মাইল, যার ভিতরে এখান থেকে এখান যদি 5 হয়, তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত কত হবে? অবশ্যই 30 হবে। 30 হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে এই সোজা পথের দূরত্বটা কত। সোজা পথের দূরত্ব মানে কি? আমার যাওয়া লাগতো, আমি যাত্রা শুরু করছি এখান থেকে, এন্ড করছি এখানে, তার মানে আমি মূলত এই যে এই পথটুকু আমি সোজাসুজি যাইতে পারতাম। এই সোজাসুজি গেলে আমাকে টোল দিতে হইতো। সো আমি এই পথটুকু সোজা না যেয়ে এরকম আমি ঘুরে 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 গেছি। তো আমাকে জিজ্ঞাসা করছে যে এই পথটুকুর দূরত্ব কত, সেটা বের করেন। তাহলে আপনি যদি জাস্ট এই অংশটাকে নিয়ে চিন্তা করেন, জাস্ট এই অংশ যেটাতে আমি শ্যাডো আঁকাচ্ছি, ঠিক আছে? আপনি যদি শ্যাডোর এই অংশটা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বলবেন যে ভাইয়া এইটা এইটা হচ্ছে আপনার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আপনি যদি জাস্ট এই শ্যাডোটা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বলবেন যে ভাইয়া এটা হচ্ছে আপনার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই যে এইটা হচ্ছে আপনার ভূমি, এইটা হচ্ছে আপনার অতিভুজ, যেটা আমাকে বের করতে হবে, আর এটা হইতেছে আপনার লম্ব বা যেটাই বলেন না কেন, ঠিক আছে? তো আপনি খেয়াল করে দেখেন যে এখান থেকে এখান পর্যন্ত যদি 30 হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কত হবে? 30 হবে। তাহলে এই যে এই পয়েন্ট থেকে নিয়ে শুরু করে একদম এই মাথা পর্যন্ত টোটাল কত? আপনি বলবেন যে এখানে 30, এখানে 10, তার মানে টোটাল কত? টোটাল কত? আপনি বলবেন যে ভাইয়া এই বাহুটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার 40, আর এই যে এই বাহুটা, অর্থাৎ শুধু এতটুকু যেটাতে আমি লাল সাইন দিচ্ছি, শুধু এতটুকু, শুধু এতটুকুর দৈর্ঘ্য কত? আপনি বলবেন যে এইটার দৈর্ঘ্য হচ্ছে 30। আপনাকে বের করতে হবে এই যে অতিভুজ, এইটা কত, অতিভুজটা কত। তাহলে আমরা পিথাগোরাসের ট্রিপলেট সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেটা কত? পিথাগোরাসের একটা ট্রিপলেট হচ্ছে 3:4:5। এই 3:4:5কেই এরা 10 গুণ করে দিছে। যেমন 3-এর সাথে 10 গুণ করলে 30, 40-এর সাথে 10 গুণ করলে 40, 5-এর সাথে 10 গুণ করলে 50। সো এখানে আমার 30 আছে, আমার এই যে 40 আছে, শুধু নাই কে? 50 নাই। তার মানে এই যে আপনার এই অতিভুজটা, এটা আমার কত হবে? অবশ্যই 50 হবে, অবশ্যই 50 হবে। এই যে অপশন সি উত্তর। বোঝা গেছে? দেখেন পরেরটাতে চলে যান, 11 নম্বর। 11 নম্বরে চলে যান। দেখেন এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেবেন, কারণ এই 11 নম্বর প্রশ্ন থেকে আসলে অনেক টাইপের প্রশ্ন হয়, মানে অনেক কিছু আপনাকে জিজ্ঞাসা করবে। অনেক কিছু মানে 2-3টা বিষয় জিজ্ঞাসা করে, একটু মনোযোগ দিয়ে দেখলে এই 11 নম্বর টাইপের প্রশ্নগুলো মানে এমনিতে আপনি সমাধান করতে পারবেন। দেখেন 11তে কি বলা হচ্ছে যে হাউ মেনি পোল ক্যান বি ক্রিয়েটেড অ্যালং ফেন্স অফ 200 ফিট অ্যাট ইকুয়াল ডিস্টেন্স অফ 20 ফিট। এখানে বলা হচ্ছে, ওকে, ধরে নেন, জিনিসটাকে বোঝার চেষ্টা করেন।
ধরে নেন যে এইটা হচ্ছে আপনার একটা 200 ফিটের একটা জায়গা, ঠিক আছে? এটা ধরে নেন যে আপনার 200 ফিটের একটা জায়গা। তো এই 200 ফিটের জায়গায় আপনি 20 ফিট পর পর একটা করে খুঁটি বসাবেন। ধরে নেন যে এই যে প্রথম আপনি একটা খুঁটি বসাইছেন, এটা হচ্ছে আপনার প্রথম খুঁটি। ঠিক 20 ফিট পরে আপনি দ্বিতীয় খুঁটি বসাইলেন। তারপরে আবার 20 ফিট পরে আপনি তৃতীয় খুঁটি বসাইলেন। তারপরে এই যে আবার আপনি ধরেন যে 20 ফিট পরে আপনি এই যে চতুর্থ খুঁটি বসাইলেন, ঠিক আছে? আবার ধরে নেন যে আবার 20 ফিট পরে আপনি এই যে পঞ্চম খুঁটিটা বসাইলেন, ঠিক আছে? পঞ্চম খুঁটি বসাইলেন। আমি ধরে নিচ্ছি যে এটা 100 মিটার, প্রথমে জাস্ট বুঝানোর জন্য বলতেছি, জাস্ট বুঝানোর। আমি ধরে নিচ্ছি যে এই যে এ পয়েন্ট, এটা এটা হচ্ছে বি পয়েন্ট। এই এ আর বি পয়েন্টের দূরত্ব ধরে নিলাম আমি 100 ফিট, ঠিক আছে? 100 ফিট দূরত্ব ধরে নিলাম জাস্ট বুঝানোর জন্য। সো 100 ফিট যদি দূরত্ব হয় এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের, আর আমি যদি আপনাকে বলি যে ভাই 20 ফিট পর পর এইরকম করে একটা করে খুঁটি আপনি পুঁতে দেন, তাহলে আপনি কতগুলা খুঁটি পুঁততে পারবেন এখানে? কতগুলা খুঁটি এখানে পুঁততে পারবেন? আপনি বলবেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা খুঁটি পুঁততে পারবো। এটা আপনি কিভাবে বের করছেন? এই যে 100কে জাস্ট আপনি কি করছেন, 20 দিয়ে ভাগ করে দিছেন। 20 দিয়ে ভাগ করে দিছেন, তাই না? কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে। আমি যদি আপনাকে এইরকম করে না দিয়ে, মানে এইরকম করে না বুঝায় যদি এই প্রশ্নটা, আমার প্রশ্ন আগে করা লাগতো, ঠিক আছে? এখানে দেখেন, আমরা যেই কাজটা করি যে সেটা হচ্ছে যে আমরা এই ধরনের প্রশ্নে আমরা বলি যে চারটা খুঁটি হবে, মানে চারটা পোল আপনি পুঁততে পারবেন বা চারটা খুঁটি আপনি পুঁততে পারবেন। এই ধরনের আমি যদি আপনাদেরকে সেম প্রশ্ন আবার জিজ্ঞাসা করি যে 100টা, মানে 100 ফিট দৈর্ঘ্য একটা জায়গা আছে, যেখানে যদি আপনি 20 ফিট পর পর যদি একটা করে খুঁটি লাগান, তাহলে কয়টা খুঁটি আপনি পুঁততে পারবেন? আমরা মানে নর্মালি আমরা উত্তর দেই যে চারটা। নর্মালি আমরা কয়টা উত্তর দেই? চারটা মানে বলি যে চারটা খুঁটি আপনি পুঁততে পারবেন, ঠিক আছে? পাঁচটার কথা আমরা সাধারণত বলি না। কিন্তু এখানে এই প্রশ্নটা আমার আগে করা উচিত ছিল, আমি আসলে চিত্র দাগায় ফেলছি। তো এখানে চারটা কেন উত্তর দেন আমি বলি। এই যে প্রথমে যেই খুঁটিটা আছে, এই খুঁটিটাকে আমরা আসলে মানে গোনায় ধরি না, এই জন্য বলি যে চারটা খুঁটি পুঁততে পারবেন, ঠিক আছে? 20 ফিট পর পর করে আপনি চারটা খুঁটি পুঁততে পারবেন 100 ফিট জায়গায়। ঠিক সেম ভাবে এখানেও তাই, এখানেও তাই আমাকে বলতেছে যে 200 ফিট আমার একটা বিশাল জায়গা আছে, আমি যদি মানে সমান দূরত্ব বজায় রেখে অর্থাৎ 20 ফিট পর পর যদি আমি একটা করে খুঁটি লাগাই, তাহলে আমি এখানে কতগুলা খুঁটি লাগাইতে পারবো? কতগুলা খুঁটি লাগাইতে পারবো? এখানে ম্যাক্সিমাম উত্তর দিবে যে 20 দিয়ে 200কে ভাগ করলে 10। কিন্তু আসলে 10 উত্তর হবে না। উত্তর হবে কয়টা? আরো এক যোগ করে দিতে হবে, 11টা। কারণ প্রথমে আপনার একটা খুঁটি, এটাকে আমরা আসলে হিসাবে ধরি না। প্রথমে একটা খুঁটিকে আমরা কি ধরি না? হিসাবে ধরি না। এই একটা খুঁটিকে আপনাকে আলটিমেটলি যোগ করে দিতে হবে। বুঝতে পারছেন? শুরুতে একটা খুঁটি আছে, সেটাকে আমরা ধরি না, কিন্তু ওইটাকে ধরতে হবে। ওইটাকে ধরলে আপনার টোটাল খুঁটি হবে কয়টা? 11টা। কারণ আপনি যদি প্রথম খুঁটি না লাগান, আপনি যদি প্রথম খুঁটি এখানে না লাগান, তাহলে তো বলতে পারবেন না যে 20 ফিট পর আপনি দ্বিতীয় খুঁটিটা লাগাইছেন। তাহলে আপনি কিভাবে মাপ দিবেন যে সেটা 20 ফিট পরেই হবে? তার মানে কি প্রথম একটা আপনাকে আগে পুঁততে হবে, তারপরে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে না করে লাগাবেন? সো প্রথমটাকে আমরা সাধারণত কাউন্ট করি না হুট করে, ঠিক আছে? কিন্তু এটাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে মোট খুঁটির সংখ্যা আপনাকে ধরতে হবে কয়টা? 11টা। যে টোটাল আমি 11টা খুঁটি লাগাইতে পারবো। এখান থেকে আরেকটা কমন একটা প্রশ্ন দিবে, আপনাকে কখনো কখনো বলবে যে আপনি 11টা খুঁটি লাগাইছেন। কথার কথা যে 11টা খুঁটি বা 11টা গাছ লাগাইছেন, প্রত্যেকটা গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 ফিট করে, তাহলে এই 200 ফিট জায়গায় আপনার কতগুলা ফাঁকা জায়গা আছে? 200 ফিট জায়গায় এই প্রত্যেকটা গাছের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা স্পেসের সংখ্যা কত? তখন উত্তর হবে 10। তখন উত্তর হবে কত? 10। অর্থাৎ একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির যে দূরত্ব, অর্থাৎ এই যে ফাঁকা স্পেসটা, এইরকম কয়টা স্পেস আছে, তখন আপনি দেখবেন যে আপনার এই যে খুঁটি কয়টা, যে কয়টা খুঁটি তার চেয়ে স্পেসের সংখ্যা হবে একটা কম। আর যখন আপনাকে স্পেসের সংখ্যা বলে দিবে, যে স্পেসের সংখ্যা আপনার ধরে নেন বলে দিছে যে স্পেস আছে হচ্ছে 10টা,
তাহলে খুঁটি কয়টা আছে? আপনি জাস্ট স্পেসের সংখ্যার সাথে এক যোগ করে দিবেন, তাহলে আপনি খুঁটি বা গাছের সংখ্যা পাবেন। এখানেও তাই, যে 20 ফিট পর পর যদি আমি একটা করে খুঁটি লাগাই, তাহলে এখানে আমার ফাঁকা স্পেসের সংখ্যা কত থাকবে? আপনি বলবেন যে ভাইয়া 10টা থাকবে। তাহলে যেহেতু আমাকে খুঁটির সংখ্যা জিজ্ঞাসা করছে, তার মানে এই স্পেসের সাথে জাস্ট একটা এক যোগ করে দিলেই আমরা বলতে পারবো যে মোট খুঁটির সংখ্যা কত। সো এই দুইটা প্রশ্ন হর হামেশাই হয়, একটু ঘুরে ফিরে, ঠিক আছে? একটু মাথায় রাখবেন যে আপনাকে কি জিজ্ঞাসা করতেছে, খুঁটি বা গাছের সংখ্যা, নাকি খুঁটি এবং গাছের মধ্যবর্তী ফাঁকা স্পেসের সংখ্যা। বোঝা গেছে? পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলতেছে, যে এ ফাদার সেইড টু হিজ সন, আই ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ ইউ আর অ্যাট দ্য প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ। ইফ দ্য ফাদার্স এজ ইজ 42 ইয়ার্স নাও, দ্য সনস এজ 5 ইয়ার্স ব্যাক ওয়াজ। দেখেন এগুলো সহজ অঙ্ক। এখানে বলা হচ্ছে বাবা তার ছেলেকে বলতেছে যে তোমার বর্তমান বয়স যত, ঠিক আছে? কথা বুঝছেন? বাবা তার ছেলেকে বলতেছে যে তোমার বর্তমানে যত বয়স, তোমার জন্মের সময় আমার বয়স সেটা ছিল। বাবা ছেলেকে বলতেছে যে তোমার বর্তমানে বয়স যত, তুমি যখন জন্মগ্রহণ করো আমার বয়স ঠিক এত তত ছিল। তো জিজ্ঞাসা করছে যে বর্তমানে বাবার বয়স যদি 42 বছর হয়, তাহলে 5 বছর আগে ছেলের বয়সটা কত ছিল এটা বের করেন। 5 বছর আগে ছেলের বয়স কত ছিল এটা বের করতে হবে। কথা বুঝছেন? কিন্তু এগুলো সহজ প্রশ্ন। এখানে বর্তমানে বাবার বয়সটা দেওয়া আছে 42 বছর। বর্তমানে ছেলের বয়স কত এটা আমরা জানি না, ধরে নিচ্ছি এক্স বছর। বর্তমানে ছেলের বয়স কত? এক্স বছর আমরা ধরে নিচ্ছি। তো প্রশ্নে বলতেছে, বাবা ছেলেকে বলতেছে যে তুমি যখন জন্মগ্রহণ করো, তুমি যখন জন্মগ্রহণ করো তখন আমার বয়সটা এই যে তোমার বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ এক্স ছিল। তুমি যখন জন্মগ্রহণ করো তখন আমার বয়সটা এক্স ছিল। তাহলে খেয়াল করেন তো, যে বাবার বর্তমান বয়স যখন এক্স, বাবার বর্তমান বয়স যখন এক্স ছিল, ছেলে তখন জন্মগ্রহণ করছে। তাহলে এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে কত বছর আগে বাবার বয়স এক্স ছিল? কত বছর আগে বাবার বয়সটা এক্স ছিল? সহজ হিসাব, আপনি বলবেন যে ভাই বাবার বর্তমান বয়স এই যে 42, বাবার বর্তমান বয়স 42, কত বছর আগে এক্স ছিল আমি জানি না। তাহলে এইটা বের করার জন্য আমরা কি করব? বাবা আর ছেলের বয়সের পার্থক্য, মানে বাবা আর ছেলের বয়সের যে পার্থক্য সেটাই হবে হচ্ছে আপনার উত্তর। মানে উত্তর বলতে আহ, ছেলের জন্মের সময় বাবার বর্তমান বয়স কত ছিল সেটা, ঠিক আছে? যে ছেলের বর্তমান বয়স এক্স, এই বয়সটা ছিল বাবার যখন ছেলে জন্ম গ্রহণ করে। তাহলে কত বছর আগে বাবার বয়স এক্স ছিল? আপনি বলবেন যে ভাই 42 মাইনাস এক্স বছর আগে। 42 থেকে, অর্থাৎ বাবার বর্তমান বয়স থেকে জাস্ট এটা বিয়োগ করে দেন, এই যে 42 মাইনাস এক্স। এখন খেয়াল করে দেখেন, এক্স আর এক্স যোগ করলে 2x পাওয়া যাবে। তাহলে 2x সমান সমান 42 লিখতে পারি। তাহলে এক্স এর মান আমরা কত লিখতে পারি? 21 লিখতে পারি। তার মানে এই যে ছেলের বর্তমান বয়স কত? 21। ছেলের বর্তমান বয়স হচ্ছে 21। তো জিজ্ঞাসা করছে যে 5 বছর আগে কত ছিল। দ্য সনস এজ 5 ইয়ার্স ব্যাক ওয়াজ। 5 বছর আগে ছেলের বয়সটা কত ছিল? তাহলে 5 বছর আগে জিজ্ঞাসা করছে, তাহলে ছেলের বর্তমান বয়স যদি 21 হয়, তাহলে 5 বছর আগে কত ছিল? 21 বিয়োগ 5, অর্থাৎ 16 বছর ছিল না? 16 ছিল, 16 বছর ছিল। এটাই তো উত্তর। বোঝা গেছে বিষয়টা? আমি আপনাদেরকে যদি মানে একটু শুদ্ধি পরীক্ষা দেখাই, যে বাবার বয়স বর্তমানে 42, বাবার বয়স, সরি, বাবার বয়স বর্তমানে 42, ছেলের বয়স হচ্ছে 21। তো বাবা বলতেছে যে এই যে এটা বোঝেন, বাবার বর্তমান বয়স 42, ছেলের বয়স হচ্ছে 21। তো বাবা ছেলেকে বলতেছে যে তোমার যে বর্তমান বয়স 21, এই 21 বছর বয়স যখন আমার ছিল, অর্থাৎ বাবার বয়সটা যখন 21 ছিল, তখন ছেলে জন্মগ্রহণ করছে, অর্থাৎ ছেলের বয়স ছিল 0।
কথা বুঝছেন? বাবার আজকে বয়স যেখানে 42, ছেলের বর্তমান বয়স কত? 21। তো বাবা বলতেছে যে বাবা, আমার বয়স যখন তোর বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ 21 বছর ছিল, তখন তুই জন্মগ্রহণ করছিস, অর্থাৎ তখন তোর বয়স ছিল 0। তাহলে আমি এখানে যেটা বোঝানোর ট্রাই করতেছি যে ভাই, বাবার বয়স যখন 21 ছিল, অর্থাৎ বাবার বয়স যখন 21, তাহলে 21 লিখলাম। এখন কত বছর, মানে বাবার যে বর্তমান বয়স আছে 42, এই 42 থেকে কত বছর পিছনে গেলে আমি এই 21 পাবো? বাবার বয়স যখন 21 ছিল, এই 21-এ যদি আমি যাইতে চাই, তাহলে এই যে বাবার বয়স দেওয়া আছে 42, এই বর্তমানে বাবার বয়স 42 থেকে কত বছর পিছনে গেলে বাবার বয়স 21-এ নিয়ে যেতে পারবো? আপনি বলবেন যে ভাই, 42 থেকে 21 বিয়োগ করে দিলে আপনি এই বাবার বয়সটাকে ছেলের জন্মের সময় বয়স যত ছিল তততে নিয়ে যাইতে পারবেন। এখানেও আমি সেম কাজটাই করছি। আমি এখানে ধরে নিছি যে বাবার বর্তমান বয়স যদি 42 হয়, তাহলে ছেলের বয়স হচ্ছে 21। তো বাবা ছেলেকে বলতেছে যে আমার বয়স যখন তোমার বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ যখন আমার বয়সটা এক্স ছিল, তখন তোমার বয়সটা কত ছিল? 0 ছিল। তাহলে এখন আমি জিজ্ঞাসা করতেছি যে ভাই, বাবার বর্তমান বয়স তো 42, তাহলে 42 থেকে কত বছর পিছনে গেলে বাবার বয়সটা এক্স হবে? তাহলে এখান থেকে আমি বুঝতে পারি যে ভাই, এই যে ছেলের বর্তমান বয়স যা, এইটা যদি আমি বাবার বর্তমান বয়স থেকে বাদ দেই, তাহলে বাবার জন্মের সময়ে বাবার বয়সটা যে এক্স ছিল সেখানে পৌঁছাইতে পারবো। এখানেও আমি ঠিক সেম কাজ করছি, যে জন্মের সময়, ছেলে জন্মের সময় বাবার বয়স এক্স ছিল, তাহলে বাবার বয়সকে এক্স এ নিয়ে যেতে গেলে কি করতে হয়েছে? এই যে বাবার বর্তমান বয়স 42 থেকে ছেলের বর্তমান বয়স বাদ দিতে হয়েছে। তো এই দুইটা ক্যালকুলেশন করলে এক্স আর এক্স যোগ করলে 2x পাওয়া যায়। 2x সমান সমান 42 হলে এক্স এর মান আসে কত? 21। তার মানে ছেলের বর্তমান বয়স কত? 21 বছর। জিজ্ঞাসা করছে যে 5 বছর পূর্বে ছেলের বয়স কত ছিল। বর্তমানে যদি 21 হয়, 5 বছর আগে কত ছিল? এই যে 16 ছিল। এই যে উত্তর হচ্ছে 16। বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ বাবা, বলেন। বলেন। আমি তো পড়াচ্ছি, আমি পড়ানো শেষ করে ফোন দেই আপনাকে। ঠিক ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আগের চেয়ে অনেকটাই ভালো ভাই। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো, আপনাদের দোয়াই। দোয়া করেন যেন আর অসুস্থ যেন না হয়ে যায় আসলে। মানে হুট করে অসুস্থটা হয়ে গেছি। মানে আমি শুক্রবার রাত্রে ঢাকায় গেছিলাম, আমার ভাগ্নের এফসিপিএস এর পরীক্ষা ছিল। সোর সঙ্গে গেছিলাম। এমনি জার্নি তো অনেক করি, বাট ওই দিন জার্নি করছি, ঠিক আছে, বাট তারপরে যখন ফিরতেছিলাম তখন অনেক ঠান্ডা লেগে গেছিল। অনেক ঠান্ডা লেগে গেছিলো, তারপরে আবার মানে বাইরে উল্টাপাল্টা খাইছি। মানে অনেক কমপ্লিকেশন, একে তো ঠান্ডা লাগছিল অনেক বেশি, জ্বর ছিল। উল্টাপাল্টা খাওয়ার জন্য আপনার বাইরের খাবার বুঝ নেই, বাইরের খাবারগুলোর জন্য সমস্যা হয়ে গেছিল। আর মানে শরীর এখন আসলে আগের মতো আর ইয়ে করে না, এখন আসলে আমাদের মানে পরিশ্রমটা, ওই কায়িক পরিশ্রম আমরা করি না তো। এটা হচ্ছে বেশি সমস্যা আমাদের জন্য, যে হুট করে যখন আপনি বেশি ইয়ে হয়ে যাবেন, তখন মানে দেখা যায় যে মানে শরীরকে যখন প্রেশার দেবেন, শরীর তখন উল্টা আপনাকে প্রেশার দেওয়া শুরু করে। আমরা এখন জাস্ট বসে থেকেই যত কাজ করি, মানে বসে থেকে এইটা ওইটা,
মানে মানসিক কাজগুলো আমরা করি, বাট শারীরিক কাজ ওইভাবে আমাদের হয় না। এই জন্য দেখা যায় যে শরীরে একটু প্রেশার পড়লেই হয়ে যায়। তো বললাম না যে আপনার শরীরকে যখন আপনি প্রেশার দিবেন তখন শরীর আপনাকে উল্টা প্রেশার দিবে। বুঝতে পারছেন? আমি যেদিন যাই ওই দিন মানে রাত্রে ঢাকায় নামার পর থেকে একটু একটু খারাপ লাগতেছিল, বাট অতটা বোঝা যায় নাই। শনিবারে যখন বিকালবেলা আমরা ফিরি তখন মানে বেশি খারাপ লাগছে গাড়ির মধ্যে, যে মানে আমি বুঝতে পারতেছিলাম যে আমার খারাপ লাগতেছে। সেদিন রাত্রেও ওকে ফাইন, রাত্রে পৌঁছাইলাম, এ করলাম সে করলাম, মানে তারপর থেকে আসলে খারাপ লাগা শুরু হয়ে গেছে। কেমন জানি একটা ভিতরে মানে শরীর কিরকম জানে সাই দিচ্ছিল না কোনো কিছুতেই। আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে মানে কি আপনার সর্দি টর্দি কোনো কিছু না, বা কাশিও না, কিন্তু মানে আমি বুঝতে পারছি যে আমি কথা বলতে পারছি না বা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে এইরকম সিচুয়েশন। মনে হচ্ছে যে ঠান্ডাটা মনে হয় অনেক ভিতরে লেগে গেছে বা এইরকম কোনো কিছু। কারণ অনেক দিন থেকে আসলে মানে ইয়ে করা হয় না কোনো, মানে শরীরকে ওইভাবে ইয়ে দেওয়া হয় না, এজন্য আসলে বেশি ঝামেলা হয়ে গেছে। দেখেন এই প্রশ্নটা, দেখেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এটা আসতে পারে যে কোনো সময় যে কোনো পরীক্ষাতে আসতে পারে। এখানে বলা হচ্ছে যে এই স্টোর সেলস অ্যান আইটেম ফর টাকা 1.50 ইচ, or three item amounted to টাকা 3.50. If 202 items were sold and revenue amounted to টাকা 279, how many of these items were sold one at a time? এখানে বলা হচ্ছে যে কোনো একটা দোকানে একটা জিনিস 1.5 টাকায় বিক্রি করা হয়। কোনো একটা দোকানে কোনো একটা জিনিস আপনি 1.5 টাকায় বিক্রি করতে পারতেছেন, অথবা তিনটা একসঙ্গে যদি বিক্রি করেন তাহলে আপনি 3.5 টাকায় বিক্রি করে দিতে পারেন। তো এরকম আপনি 202টা জিনিস আপনি বিক্রি করছেন, এতে করে আপনার লাভ হয়েছে 279 টাকা। তো আমাকে জিজ্ঞাসা করছে যে একবারে আপনি কতটি পণ্য বিক্রি করছিলেন, মানে আপনি কতগুলো পণ্য বিক্রি করছেন একবারে, এইটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে? দেখেন ভাই, সিম্পল অ্যান্ড ইজি। আপনি জাস্ট আপনার থট প্রসেসটাকে সহজ করেন, যে আমি এখানে কতগুলা জিনিস বিক্রি করছি আমরা জানি না, আমাকে শুধু বলছে যে একটা যখন বিক্রি করব 1.5 টাকায় বিক্রি করতে পারতেছি, আবার তিনটা একসাথে বিক্রি করলে 3.5 টাকায় বিক্রি করতে পারতেছি। এরকম 202টা জিনিস বিক্রি করে আমার 279 টাকা মানে মুনাফা হয়েছে। তাহলে আমি কতগুলা জিনিস একবারে বিক্রি করছি? ভাই দেখেন, আমি যেহেতু জানি না কতগুলা জিনিস বিক্রি করছি, আমি ধরে নিচ্ছি যে ভাই আমি এক্স সংখ্যক জিনিস বিক্রি করছি। কত সংখ্যক? এক্স সংখ্যক জিনিস বিক্রি করছি। তাহলে এই এক্স সংখ্যক জিনিস আমি বিক্রি করছি, ধরে নিলাম এই যে প্রত্যেকটা 1.5 টাকা করে, প্রত্যেকটা 1.5 টাকা করে, তাহলে আমার টোটাল প্রোডাক্ট কত? 202। তাহলে 202 এর ভিতরে এক্স সংখ্যক যদি 1.5 টাকায় বিক্রি করি, তাহলে বাদ বাকি যেগুলা থাকবে এইগুলা আমি কত টাকায় বিক্রি করব? আপনি বলতেছেন তখন যে তিনটা বিক্রি করব 3.5 টাকা দিয়ে। তার মানে এই যে এই 202 - x কে যখন আমরা 3 দিয়ে ভাগ করে দিব, তখন আমরা প্রাইসটা কত পাবো? সরি, এখানে ভুল বললাম। অর্থাৎ এই যে একবারে, অর্থাৎ একটা বিক্রি করতেছি 1.5 টাকা দিয়ে, তাহলে ধরে নিলাম যে একবারে একবারে এক সংখ্যক বিক্রি করতেছি আপনার এই যে 1.50 করে। আর এই যে আমার বাদ বাকি যেগুলা থাকতেছে 202 - x সংখ্যক, এইগুলা আমি তিনটা করে প্যাকেজ বিক্রি করব কত করে? এই যে বলতেছে আমার 3 টাকা 50 পয়সা করে। সো আমাকে জিজ্ঞাসা করছে যে আমার আলটিমেটলি 279 টাকা লভ্যাংশ হইলে আমি একবারে একবারে অর্থাৎ একটা একটা করে কতগুলা জিনিস বিক্রি করছি সেটা বের করেন। তাহলে এটা তো খুব সহজ হিসাব। যে তখন আপনি বলবেন যে ভাইয়া আপনি
একবারে জিনিস বিক্রি করছেন এক্স সংখ্যক, যার দাম প্রত্যেকটার ছিল কত, 1.5 টাকা করে, তাহলে টোটাল বিক্রি করছেন 1.5x সংখ্যক প্লাস, এইটার সাথে প্লাস দিব, দিয়ে আমরা কি করব, আপনি আবার তখন বলবেন যে ভাইয়া আপনি এই যে প্যাকেজ দেয় না যে তিনটা একসাথে বিক্রি করলে কম টাকায় পাওয়া যাবে, তো এরকম তিনটা করে প্যাকেজে আপনি বিক্রি করছেন টোটাল কয়টা, এই যে 202 মাইনাস এক্স সংখ্যক, প্রত্যেকটা মানে তিনটার একটা প্যাকেজ বিক্রি করছেন কত করে, এই যে 3.5 টাকা করে, 3.5 টাকা করে, এদেরকে আমরা জাস্ট কি করব, 3 দিয়ে ভাগ করে দিব, কারণ এখানেও আমার প্রত্যেকটা জিনিসের দামটা আমি বের করব এখানে, ঠিক আছে, যে এখানে একটার দাম যেরকম বের করছি, এখানে তিনটার দাম এত হলে একটার দাম কত, এই জন্য আমরা 3 দিয়ে ভাগ করে দিছি, এবং আলটিমেটলি আমাদের লাভ কত হচ্ছে, 202টা জিনিস বিক্রি করে আমার লাভ কত হচ্ছে, আপনি বলবেন যে ভাইয়া এই যে 279 টাকা আমার লভ্যাংশ হচ্ছে বা রেভিনিউ হচ্ছে, যেটাই বলি না কেন, এখন আপনি জাস্ট ক্যালকুলেশন করেন, এখানে যদি 3 লসাগু করি, 3 দিয়ে কত হয়ে যাবে, এই যে 4.5 হয়ে যাবে, 4.5x, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেন, 202 আর হচ্ছে 3.5, এটা হয়ে যাবে হচ্ছে আপনার 707, 350, হ্যাঁ 707 হয়ে যাবে, মাইনাস এখানে কত হয়ে যাবে, 3.5x হয়ে যাবে, আর এটা কত, এই যে 279, 4.5 থেকে 3.5 বাদ দিলে আমরা কত পাবো, এক্স পাবো, তাহলে এক্স প্লাস 707, আর এখানে কত, 3 নং 27-7, হাত থেকে 2, 3 7 21, 2 23 হাতে 837 হয়ে যাবে, তাহলে এই যে এক্স এর মান কত, 837 থেকে 707 বাদ দিলে এইদিকে 30, ওইদিকে 100, তার মানে হচ্ছে এই যে 130, তাহলে প্রশ্ন তো আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে হাউ মেনি অফ দিস আইটেমস ওয়ার সোল্ড ওয়ান অ্যাট আ টাইম, ওয়ান অ্যাট আ টাইম, তাহলে একবারে কতটি পণ্য আপনি বিক্রি করছিলেন, একবারে মানে হচ্ছে এই যে একটা একটা করে কতগুলা পণ্য বিক্রি করছিলেন, এই যে একটা একটা করে আমি 130টা পণ্য বিক্রি করছিলাম, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করছে যে একবারে আপনি কতগুলা পণ্য বিক্রি করছেন, একবারে মিন্স একটা একটা করে, এই যে 130টা পণ্য বিক্রি করছি, আর তিনটার যেই প্যাকেজ মানে তিনটা একসাথে করে যে বিক্রি করছি সেটা কত, এই যে 202 থেকে 130 বাদ দিয়ে দিলে এই যে বাকিটা বেড়ে যাবে, যদি এটা আমার উত্তর হিসেবে চায়নি, সো আমার চাইছে যে একবারে কতগুলা বিক্রি করছেন, এই যে একবারে বিক্রি করছে 130টা, সিম্পল একটা ইকুয়েশন। এগুলো দেখেন, এখন কিছু কিছু প্রশ্ন দেখা যাচ্ছে যে প্রিলিমিনারিতে আসছে, ওটা রিটেনে ঢুকাই দিছে, সেই প্রশ্নটা এই জন্য গুরুত্বপূর্ণ বললাম যে এটা প্রিলিতেও আসতে পারে সামনে, রিটেনেও দেখবেন যে কোনো একটা পরীক্ষায় অফিসার ক্যাশে রিটেনে ঢুকাই দিছে এই math। এখানে এই যে 3 দিয়ে ভাগ করার যে বিষয়টা, কারণ এখানে 3 দিয়ে ভাগ করার বিষয়টা হচ্ছে এরকম যে 202টা জিনিস বিক্রি করে 279 টাকা লাভ করছেন, অর্থাৎ এখানে আপনি যে লভ্যাংশটা লিখছেন এটা হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস, অর্থাৎ একটা একটা করে জিনিসের বিক্রয় মূল্য, ঠিক আছে, এখানে এই জন্য এই যে গ্রুপটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিছি, কারণ এখানে যে টোটাল প্রাইসটা এটা তো হচ্ছে আপনার এই যে তিনটা জিনিসের যে প্যাকেজ তার টোটাল মূল্য, তো একটার দাম কত সেটা বের করার জন্য আমরা 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না। পরেরটাতে চলে যাই, 14 নম্বর। দেখেন এটা আরো সহজ, এখানে বলা হচ্ছে যে হাউ মেনি স্পোকস আর দেয়ার ইন এ হুইল অফ এ স্পোর্টস কার ইফ, এখানে স্পোর্টস কার হবে না, এটা সাইকেল হবে, ঠিক আছে, এটা সাইকেল হবে, স্পোর্টস কারের স্পোক থাকে না সাইকেলের থাকে, এটা সাইকেল হবে, ঠিক আছে, এখানে সাইকেল বানায় নিন তো, যে হাউ মেনি স্পোকস আর দেয়ার ইন এ হুইল অফ এ সাইকেল ইফ এনি টু কনজিকিউটিভ স্পোকস ফ্রম অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি, বলতেছে যে যদি মানে স্পোকস 15 ডিগ্রি কোণাকুণি হয়, অর্থাৎ পাশাপাশি দুইটা স্পোকের, এই যে দেখেন সাইকেলের চাকা আমরা সবাই দেখছি, সাইকেল আমরা সবাই চালাইছি, বিশেষ করে ছেলেরা, এমন কোনো ছেলে মানুষ নাই যে তারা জীবনে সাইকেল চালাই নাই, সবাই সাইকেল চালাইছি, তো সাইকেলের এরকম স্পোক থাকে না, এরকম কিন্তু স্পোক থাকে, ঠিক আছে, এইগুলো আবার আমাদের ভেঙে যাইতো, ঠিক আছে, বন্ধু বান্ধব ভেঙে ফেলতো, সেইগুলো বাসায় ঠিক করার জন্য বাসায় আবার টাকা চাইলে বাপ মা ধরে পিটাইতো যে কয়দিন পর পর তোর কি হয়,
তো এই যে বলতেছে যে এই যে স্পোকগুলা একটার থেকে আরেকটার যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে দেখেন একটা কোণ সৃষ্টি হয়েছে না? এই যে একটা কোণ সৃষ্টি হয়েছে, বলতেছে যে একটা স্পোক থেকে আরেকটা স্পোকের মধ্যবর্তী দূরত্ব যে কোণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে 15 ডিগ্রি। সেটা কত? 15 ডিগ্রি। তাহলে এই বাইসাইকেলে কতগুলো স্পোক আছে? এই বাইসাইকেলে কতগুলো স্পোক আছে দেখেন। বাইসাইকেলের চাকাটা কি? বৃত্তাকার না? বৃত্তাকার। তো বৃত্তের পরিধি কত? 360 ডিগ্রি। বৃত্তের পরিধি মানে কি? এই যে পুরোটা, এই যে পুরো চাকা, এই পুরো চাকার মান কত? 360 ডিগ্রি। তো এই যে এতটুকু মানে যে যেমন এইটার মানও যদি 15 হয়, 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 এই মানে সবগুলার মান যদি এরকম 15 করা হয়, তাহলে মাঝখানে এরকম কতগুলা স্পোক আছে? কতগুলা স্পোক আছে? তখন আপনি কি করবেন যে ভাই, দুইটা পাশাপাশি স্পোকের মধ্যবর্তী কোণের মান যদি 15 ডিগ্রি হয়, তাহলে এখানে টোটাল স্পোক আছে জাস্ট 15 দিয়ে 360কে ভাগ করে দিতে হবে। 15 দিয়ে 360কে ভাগ করে দিলে উত্তর পেয়ে যাবেন। 15 × 30, হাতে থাকে 6, 7, 4×5 = 60। তার মানে এই যে 24টা স্পোক আছে এই সাইকেলের চাকায়। স্পোকের সংখ্যা কত? এই যে 24টা। এই যে দেখেন অপশন ডিতে উত্তর দেওয়া আছে। সাইকেল নিয়ে আসলে জীবনে অনেক স্মৃতি। বিশেষ করে সাইকেল যখন আমরা চালানো শিখছি, তখন আসলে মানে চোখ বন্ধ করলে মনে হয় যে সেদিনের কথা। এবং জীবনে বহুত মার খাইছি এই শুধুমাত্র সাইকেল চালানো নিয়ে, বা সাইকেল চালাইতে গেছি, শিখতে গেছি। সেই সময় ধরেন যে গ্রামে এরকম হইতো, আমার মনে আছে এই কথাটা, যে আমি আর আমার পাড়ার একটা ছেলে দুইজন একসঙ্গে সাইকেল চালানো শিখতেছি। তো দুইজন একসাথে সাইকেল চালাচ্ছি বিকালবেলা। আমাদের কাজ ছিল যে প্রতিদিন মানে স্কুল থেকে এসে সাইকেল চালানো শেখা। সো আগে দেখবেন যে বাসায় তো আমাদের ছোট ছোট কোনো সাইকেল ছিল না, সব সাইকেল ছিল বড় সাইকেল। তো বড় সাইকেল তো আমরা চালাইতে পারতাম না, আমরা তো মানে সিটে বসে মাটি পা রাখতে পারতাম না। তখন ওই যে মানে ওই যে মানে সাইকেলের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকতো, অর্থাৎ আপনি হাত একটা সিটের উপর দিয়ে রেখে ওই ফাঁকা জায়গায় একটা পা দিয়ে তারপরে আপনি অর্থাৎ নিচে থেকে সাইকেল চালানোর যে বিষয়টা। তো আমরা দুইজনে এরকম আস্তে আস্তে শিখতেছি। শিখতে শিখতে মোটামুটি তখন আমরা একটু প্যাডেল করতে পারি, কিন্তু আমরা সাইকেলের নিয়ন্ত্রণ এরকম এখনো নিতে পারি না, নিচে থেকে চালাচ্ছি। তো গ্রামে আহ করতো কি, ওই যে গরু রাখার যে জায়গাটা আছে, গরু রাখার যে ঘর, এই ঘরগুলা মানে ওই যে পাট কাঠি আছে না, এই পাট কাঠি দিয়ে তৈরি করা থাকতো। তো আমি আমি যাচ্ছি রাস্তার ডান পাশ দিয়ে, ও যাচ্ছে রাস্তার বাম পাশ দিয়ে। ঠিক আছে? তো দুইজন একই সাথেই যাচ্ছি, একই দিকে যাচ্ছে, আমি ডান পাশে ও বাম পাশে। তো যেহেতু দুইজনের কেউই খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি না সাইকেলটাকে, সো অপোজিট দিক থেকে আমাদের অপোজিট দিক থেকে একটা ভ্যান আসতেছিল। সো আমি এখন ডান দিকে যাব নাকি বাম দিকে যাব, এটা আসলে আমরা বুঝতে পারছিলাম না যে আমি আসলে কোন দিকে যাব। তো এরকম করতে করতে আমি যখন বাম দিকে একটু বেশি চাপ দিছি, তখন ও আর যাওয়ার জায়গা পায় নাই। ও কি করছে, ওই যে গরু যেই ঘরে রাখে, ওই পাটকাঠির রুম, ওইটার ভিতর দিয়ে মনে করেন ও সাইকেল চালায় দিছে। সেই পাটকাঠি তো খুব হালকা, সেই ঘর টর ভেঙে মানে অস্থির অবস্থা। সেই লোক এখন আমাদেরকে মারে না ধরে, মানে খুব কঠিন অবস্থা। So, এরকম আসলে অনেক স্মৃতি আছে যখন সাইকেল চালাইছি, চালানো শিখছি। এবং নতুন নতুন যখন চালানো শিখছি, হুদাই সাইকেল নিয়ে যখন একটা মুহূর্তে সাইকেল কিনে দিল, সাইকেল কিনে নেওয়ার পরে সাইকেল নিয়ে হুদাই একদিকে যাওয়ার যে একটা বিষয়, দল বেঁধে 6 জন 7 জন মিলে মিশে একদিকে চলে যাওয়া। ঠিক আছে? না, এটা 24 1 25 হবে না, এটা গাছের সংখ্যার সাথে আসলে তুলনা করলে হবে না। বুঝতে পারছেন? এটা গাছের সংখ্যার সাথে তুলনা করলে হবে না। গাছের সংখ্যাগুলো হয় কি, প্রথমে একটা আছে, তারপর একটা আছে, তারপর একটা আছে। সো আপনি গাছের যেটাকে ইনক্লুড করলেন এটাকে কিন্তু আর পরবর্তীতে কিন্তু সাইকেলের আপনি এখানে যেটাকে ধরেন না কেন, ঘুরে ফিরে এই দিক দিয়ে আসেন আর এই দিক দিয়ে আসেন, ঘুরে ফিরে এই একটা কিন্তু দুইবার কাউন্ট হবে। এই 1 নাম্বারটা কিন্তু দুইবার কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য ওই এক যোগ করার দরকার নাই, ওইটা শুধুমাত্র সরল রেখার ক্ষেত্রেই হবে। মানে সরল কোনো রেখা, সেখানে আপনি কতগুলা
খুঁটি পুঁতবে না এরকম হবে, ঠিক আছে? বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রে এরকম এক যোগ করতে হবে না। হ্যাঁ, এরকম মোটামুটি আসলে সবার জীবনেই হয়েছে। আবার ধরেন যে যখন একটু বড় হয়ে গেছি, মানে আমাকে প্রথম সাইকেল কিনে দিছে আমি যখন এসএসসি পাশ করি তখন, ঠিক আছে? এসএসসিতে আমি এ প্লাস পাইলাম। তো বাসায় বলল যে এখন তো কিছু একটা দেওয়াই যায়, আসলে কেউ এক্সপেক্টই করে নাই আমি এ প্লাস পাবো। এ প্লাস পাওয়ার মতো ছাত্র আমি কখনোই ছিলাম না। যাই হোক, যখন আমি এ প্লাস পাইছি তখন তো ধরেন যে বাসায় আসলে মানে আপনার ভাবের কোনো সীমা নাই, মানে পাই মাটিতে পড়ে না এমন একটা অবস্থা। তারপরে যখন বলল যে আসলে কি দেয়া যায় তখন মানে বিশাল ব্যাপার, সাইকেল তখন অন্যরকম একটা জিনিস, ঠিক আছে? তখন সাইকেল কিনলাম। তখন তো একটু বড় হয়ে গেছি, মানে কলেজে পড়ি, সেই রকম একটা ভাব। তো ওই যে সাইকেল নিয়ে যখন বিকেলে বের হইতাম তখন দেখা যেত যে বাসায় ঢুকতে দেরি হইতো, সন্ধ্যা হয়ে যেত। সো গ্রামে সন্ধ্যার পরে বাসায় ঢোকা মানে একরকম নিষিদ্ধই, ঠিক আছে? এখন তো ছেলেপেলে এত কিছু মানে না। গ্রামে সন্ধ্যার পরে বাসায় ঢোকা মানে বিশাল অপরাধ করে ফেলছেন আপনি। তো আমরা মাঝে মাঝে এরকম অপরাধ করতাম, আর বিশাল ঝাড়ি অপেক্ষা করতো। 15 নম্বরে আসেন। দেখেন 15তে কি বলতেছে যে ইফ এ নাম্বার ইজ ডিক্রিজ বাই 4, একটা সংখ্যাকে আপনি 4 কমায় দিছেন অ্যান্ড ডিভাইডেড বাই 6, 6 দ্বারা ভাগ করে দিছেন, দ্য রেজাল্ট ইজ 8, এবং ফলাফল আসছে কত? 8। তাহলে এই যে একটা সংখ্যা এন, এটা থেকে আমি কি করছি? 4 কমায় দিছি। 4 কমায় দিয়ে এটাকে আমি কি করছি? 6 দিয়ে ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার ফলে আমার ফলাফল কত আসছে? 8 আসছে। সো এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কত পাবো? এন মাইনাস ফোর ইজ ইকুয়াল টু 6 8 48। তাহলে এই যে এন এর ভ্যালু আমরা কত পাবো? 48 আর 4 52 পাবো, ঠিক আছে? এর পরের কাহিনীটা কি? হোয়াট উড বি দ্য রেজাল্ট ইফ টু ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার? বলতেছে যে উত্তরটা কত হবে যদি তুমি ওই সংখ্যা থেকে 2 বিয়োগ করো। তাহলে সংখ্যাটা আমার কত? এই যে 52। 52 থেকে আমি 2 বিয়োগ করলাম। 2 বিয়োগ করলে আমার ফলাফল আসে 50। বলতেছে যে অ্যান্ড দেন ইট ইজ ডিভাইডেড বাই 5। এবং এই যে 50, এইটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে ফলাফল কত আসবে? 5 দিয়ে ভাগ করে দিলে এই যে ফলাফল আসে 10। কোথায় আছে? অপশন এতে আছে। গ্রামে এগুলা আসলে মনে হয়ে যায়, গ্রামে এগুলা সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো শেখান, শেখাটা যেমন রিস্ক, শেখানোটাও রিস্ক। আমার মনে আছে যে আমার এক ফ্রেন্ড সে সময় মানে তুমুল কান্না ঘটে ঘটে গেছিল। আমাদের মানে এখানে একটা বড় মাঠ আছে, ওই মাঠের মধ্যে মোটর সাইকেল চালানো শিখতেছে। তো এই মাঠের মধ্যেই দেখবেন যে গরু বেঁধে রাখে না মাঠের মধ্যে, এই গরু বেঁধে রাখছে। সো ওই গরুটা আর কি মানে ওই গাভীটা মূলত প্রেগনেন্ট ছিল, বাচ্চা হবে এরকম আর কি। তো মোটর সাইকেল চালানো শিখতেছে। তো মোটর সাইকেল চালানো শেখার সময় দেখবেন যে হুট করে মানে যে মানে শিখতেছে ও কিন্তু হুট করে দেখবেন যে ক্লাস ক্লাস সব ছেড়ে দিয়ে মানে একদম খুব জোরে যাচ্ছে এরকম একটা পরিস্থিতির তৈরি হয়। তো এরকম ও ক্লাস ক্লাস সব কিছু ছেড়ে দিছে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেনি, একদম মোটর সাইকেলটা যে একদম ওই গরুটাকে হিট করছে। এবং গরুটা যা দুর্ভাগ্যবশত গরুটা মারা গেছিল ভাই, ঠিক আছে? এইটা নিয়ে গরুর মালিক কেস পর্যন্ত করছিল। ঠিক আছে, গরুর মালিক কেস করছিল কঠিন, মানে তুমুল সেই ঝগড়া, তারপরে সে মামলা করলো, পরে সে ক্ষতিপূরণ দেওয়া লাগছে আপনার প্রায় 60,000 কি 70,000 টাকা ওই সময় ক্ষতিপূরণ দিতে হয়েছে। তারপরে সে মামলা উঠাই দিছে। 16 নম্বরে আসেন, 16।
দেখেন 16 নম্বরে কি বলতেছে যে এ ওয়াচ হুইচ গেইনস 5 seconds and 3 minutes was set in right at 7 am in the afternoon of the same day when the true time is 1 pm the watch will indicate। দেখেন এই টাইপের প্রশ্ন খুব কম আসে, এগুলো কালে বজ্রে দেয় ঘড়ির অঙ্ক। আমি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি বলবো যে আরো অনেক টাইপের ঘড়ির অঙ্ক আছে, বিসিএস পরীক্ষায় মানসিক দক্ষতায় আসে। আপনারা ইউটিউবে গেলে এরকম ঘড়ির অঙ্ক, বাদর, তারপর হচ্ছে বানরের কলা গাছে ওঠার অঙ্ক বা এই টাইপের অনেক অঙ্কের অনেক শর্টকাট ট্রিক্স পাবেন। ঠিক আছে, এইগুলো শর্টকাট ট্রিক্সের কোনো শেষ নাই। ইউটিউব থেকে যেইটা আপনার পছন্দ হয়, যেইটা আপনার ভালো লাগে সেটা আপনি শিখে নেবেন। ঠিক আছে, তো এই প্রশ্নে বলা হচ্ছে যে একটা ঘড়ি প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড করে ফাস্ট হয়। তো সকাল 7টায় ঘড়িটার সময় ঠিক করা হলে ঠিক 1টার সময় ঘড়িটাতে কয়টা বাজবে? ঠিক আছে, ঘড়িটা প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড করে ফাস্ট হয়। তো সকাল 7টায় যদি আপনি টাইম ঠিক করে দেন তাহলে বেলা 1টার সময় ঘড়িটা কত সময় দিবে? তাহলে খেয়াল করে দেখেন, সকাল 7টা, সকাল 7টা থেকে এই যে বেলা 1টা, কয় ঘন্টা? কয় ঘন্টা সময়? 6 ঘন্টা না? 6 ঘন্টা সময়। সকাল 7টা থেকে বেলা 1টা, 6 ঘন্টা। প্রতি ঘন্টা যদি 60 মিনিট হয় তাহলে 6 ঘন্টা মানে কত? 360 মিনিট। 360 মিনিট। তো প্রশ্নে বলতেছে যে ঘড়িটা প্রতি 3 মিনিট, সরি, ঘড়িটা কি করে? প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড করে ফাস্ট হয়। তাহলে এই যে 360 মিনিটে কত সেকেন্ড ফাস্ট হবে? তাহলে আপনি বলবেন যে 360 মিনিটে ফাস্ট হবে 5 ইন্টু 360 ডিভাইডেড 3, এখানে হচ্ছে 120, এখানে হয়ে যাবে 600 সেকেন্ড। এই 600 সেকেন্ড মানে কত? 60 সেকেন্ড মানে 1 মিনিট, তার মানে 600 সেকেন্ড মানে কত? এই যে 10 মিনিট। অর্থাৎ ঘড়িটাতে যখন 1টা বাজবে তখন ঘড়িটা আমাকে কত সময় নির্দেশ করবে? 1:10 নির্দেশ করবে, কারণ ঘড়িটা এই 6 ঘন্টায় 10 মিনিট ফাস্ট হয়ে গেছে। তার মানে যখন অ্যাকচুয়াল টাইম 1টা, তখন ঘড়ি আমাকে বলবে যে এখন 1:10 বাজে। ঠিক আছে? পরেরটাতে চলে যান, সহজ জিনিস। 17, দেখেন 17তে কি বলতেছে যে if x is 2/5 of y and y is 5/7 of z, what is the ratio of z is to x? দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, অফ যার সাথে যুক্ত থাকবে, অফ, অফ প্রিপোজিশন যার সাথে যুক্ত থাকবে ফ্র্যাকশনে, ফ্র্যাকশনে তার অবস্থান হবে নিচে, তার অবস্থান হবে নিচে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখানে যে বলতেছে যে x is 2/5 of y, এখানে অফ এই কথাটা কার সাথে যুক্ত আছে? y এর সাথে যুক্ত আছে। তার মানে y এর মান কোনটা হবে? ফ্র্যাকশনের নিচেরটা। তাহলে আমি বলতেই পারি যে x অনুপাত y মানে কত? এই যে 2:5। তারপরে কি বলছি? যে অফ প্রিপোজিশন যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে কোথায়? নিচে। তাহলে এই যে এখানে y is to z, এইটা সমান সমান আমি কত বলতে পারি? আপনি বলবেন যে y এর মান 5, z হবে নিচেরটা, অর্থাৎ এই যে 7, তাই না? 7 হবে। তাহলে এই দুইটাকে আমরা একটু সাইজ করে লিখতে পারি না? দেখেন এটাকে একটু নিচে লিখলে তো হয়ে যেত, এটা উপরে লিখলাম কেন? এটাকে নিচে লিখি। দেখেন x is to y, তাহলে এই যে y is to z সমান সমান কত? এই যে 5:7 লেখা যায়। এখন আমাকে বলতেছে যে z অনুপাত x কত? z অনুপাত x, তাহলে এই যে z অনুপাত x আমাদের কত হবে? z মানে শেষেরটা, শেষেরটা বের করার জন্য কি শিখাইছি? এই যে দ্বিতীয় সারির দুইটাকে গুণ করে দেন, 5 আর 7 গুণ করলে কত হয়ে যাবে? 35 হয়ে যাবে। তারপর x এরটা গুণ করতে হবে, মানে x এরটা বের করতে হবে। x এরটা বের করার জন্য আমরা কি করব? 5 আর 2 গুণ করে দিব 10,
তারপরে 5 দিয়ে ভাগ করে দিলে 5 7 35, 5 2 10। মূলত এই অঙ্কের ক্ষেত্রে এটা করতেই হয় না, কারণ এখানে লেখাই আছে যে জেড আর এক্স এর মান হচ্ছে কত, 7:2। কারণ এখানে ওয়াই এর মান এখানেও 5 এখানেও 5, তাই এখানে এই ধরনের ক্যালকুলেশন করার দরকার নেই। জাস্ট প্রসেসটা এমনি দেখাই দিলাম যে জেড অনুপাত এক্স এর মান চাইছে, সেটা কত, এই যে অপশন ডিতে আছে 7:2। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য লেংথ অফ এ বক্স ইজ 3 মিটার্স, ব্রেথ ইজ 2 মিটার্স, 50 সেন্টিমিটার্স অ্যান্ড হাইট ইজ 2 মিটার্স। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য বক্স? দেখেন একটা বক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমাকে ওই বক্সের আয়তন বের করতে হবে। তাহলে বক্সের আয়তন কিভাবে বের করব? এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যের সাথে এই যে প্রস্থ দেওয়া আছে এটাকে গুণ করে দিব, এবং উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতাটাকেও আমরা গুণ করে দিলেই আমরা এই বক্সের যে আয়তন বা ভলিউম সেটা আমরা বের করতে পারবো। দৈর্ঘ্য কত বলতেছে যে 3 মিটার, প্রস্থ কত, এই যে 2.50 সেন্টিমিটার মানে হচ্ছে 2.5 মিটার, ঠিক আছে। হাইট কত, এই যে 2 মিটার। তাহলে দেখেন 3 2 6, 6 2 12, আর হচ্ছে 5 6 30, তার মানে হচ্ছে 3, অর্থাৎ এই যে 15 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে এই যে মানে বক্সের যে ভলিউম সেটা কত জিজ্ঞাসা করছে, তাই না? সো এই যে 15 ঘন মিটার হবে, ঠিক আছে, কিউবিক মিটার, 15 মিটার, এই যে 15 উত্তর বি। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন 19-এ কি বলতেছে যে হোয়েন এ কমোডিটি ইজ সোল্ড ফর টাকা 49 দেয়ার ইজ এ লস অফ 2%। যখন একটা জিনিস আপনি 49 টাকায় বিক্রি করে দিবেন, তখন আপনার 2% ক্ষতি হবে। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি? তাহলে জিনিসটার দাম কত? আমি যদি ধরে নেই যে জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 100%, লস যদি আমার 2% হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 জিনিস 2 টাকা ক্ষতিতে বিক্রি করলে আমার সেল প্রাইস কত হয়ে যাবে? 98%। তো আমাদের বোর্ডে সেলিং প্রাইস যেটা 98%, প্রশ্নে সেটা বলতেছে সেলিং প্রাইস কত? 49 টাকা। তো 98%-এর মান যদি 49 হয়, আমাকে বলছে কস্ট প্রাইস কত, অর্থাৎ 100% কত হবে। তাহলে এই যে 49 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 98, এখানে 2 বার, এখানে যাবে 50 বার, তার মানে জিনিসটার দাম হচ্ছে 50 টাকা। দেখেন এইটা হচ্ছে আসলে এক একজনের হিসাবের সুবিধার্থে, ঠিক আছে, এটা আসলে কঠিন, মানে আমি এত বড় ক্যালকুলেশন আমি এইরকম ভাবে করতে পারি না। আমি এখানে কি করছি, এই যে দেখেন 3-এর সাথে এই 2-কে আগে গুণ করছি, অর্থাৎ এখানে 3 2 2-কে আগে গুণ করে দিয়েছি, তাহলে 3 2 6 2 12 হয়ে গেছে। তারপরে আমি কি করছি, এই যে 0.5, এই 0.5-এর সাথে জাস্ট এই 6-কে গুণ করে দিছি, ঠিক আছে। প্রথমে কি করছি, 3 2 2-কে গুণ করে 12 করছি, তারপরে এই 0.5-এর সাথে এই যে 3 2 6-কে গুণ করছি, 6-এর সাথে এই যে হাফকে গুণ করে দিলে 3 পাওয়া যাবে। সো এই যে 12 আর 3-এ 15, অর্থাৎ এদেরকে যখন আপনি গুণ করবেন 3 আড়াই আর হচ্ছে 2, অর্থাৎ এইভাবে করতে পারবেন, আড়াই আর 2 গুণ করলে কত, 5, 5-এর সাথে এই 3 গুণ করলে কত হবে, 15, ঠিক আছে। আসলে এই ক্যালকুলেশনগুলো এক একজন এক এক রকম ভাবে করে। সো আমি আসলে এইভাবে করে অভ্যস্ত, এই জন্য আমি এইভাবে করছি, ঠিক আছে। এটা আসলে বড় কোনো ইস্যু না, আপনি এই 3টাকে গুণ করে দিলে এই যে 15 পাবেন, ঠিক আছে। এটা এক একজন এক এক রকম ভাবে করে, তো যার যার সুবিধা অনুযায়ী আর কি, বুঝতে পারছেন। আর 19 নম্বরের উত্তর তো বুঝতেই পারছেন, 50 টাকা হবে।
পরেরটাতে চলে যান, 20 নম্বর দেখেন। 20-এ কি বলা হচ্ছে যে ইফ a minus b equal to 3 and square plus b square is 29 then value of ab। দেখেন এইগুলো আপনারা সূত্র প্রয়োগ করে করতে পারেন, আপনারা চাইলে এগুলা এমনিতেও করতে পারেন, মানে এমনিতেই এই ম্যাথগুলো করা যায়। আপনি যদি সূত্র প্রয়োগ করে করতে চান তাও পারবেন। যেমন আমরা একটা কমন একটা ফর্মুলা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত 2ab। এখানে a মাইনাস বির মান আমরা জানি কত 3, তাহলে এই যে 3-এর ওপরে স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা জানি কত 29 মাইনাস কত এই যে 2ab, তাহলে এই যে 9 আর এখানে কত এই যে 29 মাইনাস 2ab, 2ab-কে এই পাশে পার করে নিয়ে আসলাম, 29 থেকে 9 বিয়োগ করলে এই যে 20 পাওয়া যায়। তাহলে এই যে ab-র মান জানতে চাইছে, ab-র মান কত এই যে 10। বোঝা গেছে? এই 10 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ a আর b কে যদি আমরা গুণ করি তাহলে 10 পাবো। এটা আসলে ক্যালকুলেশনের ধরেন এক একজন এক এক রকম জিনিস অনুসরণ করে, যার কাছে যেটা সহজ লাগে আর কি। বীজগণিতের প্রশ্ন খুব কম আসবে ব্যাংকের পরীক্ষায়, জ্যামিতির প্রশ্ন খুব কম আসবে ব্যাংকের পরীক্ষায়, ঠিক আছে? এই বীজগণিত আর জ্যামিতি মিলে গোটা 4-5 প্রশ্ন আসতে পারে প্রিলিমিনারিতে, এর বেশি আসবে না, ঠিক আছে? আর যেগুলো প্রশ্ন আসবে মোটামুটি দেখতেই পাচ্ছেন সহজ প্রশ্নই দিচ্ছে, সূত্র যদি মাথায় থাকে মনে রাখতে পারেন তাহলে বীজগণিত এবং জ্যামিতির প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা একদম 0%, মানে ভুল হবে না, সহজ হিসাব। দেখেন এখানে 21 নম্বরে কি বলতেছে যে লুবনা হ্যাজ পারচেজড এ স্কোয়ার শিট অফ প্লেউড অফ 289 স্কোয়ার ফিট এরিয়া টু কাভার এ ওয়াল, শি মাস্ট কাট অফ 2 ফিট ফ্রম সাইড, হোয়াট ইজ দ্য এরিয়া ইন স্কোয়ার ফিট অফ দ্য ওয়াল। বলতেছে যে লুবনা 289 বর্গফুট আয়তনের একটা মানে একটা মানে একটা জোর কাঠ নিল, মানে দেয়ালে লাগানোর জন্য তাকে একটা পাশ থেকে 2 ফিট কেটে ফেলে দিল। ধরেন যে দেয়ালে লাগাবে, সো দেয়ালে লাগানোর জন্য সে একটা পাশ থেকে 2 ফিট যদি কেটে ফেলে দেয়, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া ইন স্কোয়ার ফিট অফ দ্য ওয়াল, তাহলে ওই দেয়ালের আয়তন কত বর্গ ফিট, এটা আমাকে বের করতে হবে। দেয়ালের আয়তনটা কত বর্গ ফিট এটা আমাকে বের করতে হবে। দেখেন সহজ জিনিস, মানে কাঠের যেই ইয়েটা ছিল সেটা ছিল বর্গাকৃতির একটা, এই যে বলেই দিছে যে স্কোয়ার শিট, ঠিক আছে? কাঠের একটা ফ্রেম, ধরেন যে ফ্রেমটা ছিল এরকম, ফ্রেমটা ধরেন যে এত বড় ছিল, ঠিক আছে? এই ফ্রেমটার যে এরিয়া, এই ফ্রেমটার এরিয়া কত ছিল 289 স্কোয়ার ফিট। সো এই ফ্রেমটা এরিয়া যদি 289 স্কোয়ার ফিট হয়, তাহলে এই ফ্রেমের যেই 4টা বাহু আছে এই 4টা বাহুর দৈর্ঘ্য কত? আপনি বলবেন যে ভাইয়া বর্গের যে কোনো বাহুর ওপরে স্কোয়ার করলেই সেটা বর্গক্ষেত্রের কি হয়ে যায়, ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে এই যে বর্গের যে কোনো একটা বাহু ওপর আমরা স্কোয়ার করলে আমরা এই যে মানে ক্ষেত্রফল পাবো 289, তাহলে এই যে সাইড সমান সমান কত হবে, আপনি বলবেন যে √289, তাহলে সাইড ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে 17। তার মানে এইটাও 17, এইটাও 17, এইটাও 17, এইটাও 17। তো বলতেছে যে আপনি যদি 2 ফিট কেটে ফেলেন, 2 ফিট যদি কেটে ফেলেন, ধরেন যে আপনি এই কাঠের ফ্রেমটা নিয়ে আসছেন একটা জায়গায় লাগাবেন আপনার ওয়ালে, কিন্তু আপনার ওয়ালটা এত মানে এত বড় না, ছোট, ওয়ালটা আপনার এত বড় না, মানে 289 স্কোয়ার ফিট না, ওয়ালটা ছোট। এখন আপনি কি করলেন, 2 কেটে ফেললেন, মানে একটা বাহুকে যদি 2 কেটে ফেলেন তাহলে কি হয়ে গেল 15 হয়ে গেল। 17 ছিল, যদি 2 ফিট কেটে ফেলেন তাহলে সেটা কত হয়ে যাবে 15 হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে যেই ওয়ালটাতে লাগাবেন সেটার আয়তনটা কত সেটা বলেন, সেটার আয়তন কত। যেহেতু আমি ফ্রেমটা কিনে আনছি বর্গাকৃতির, তার মানে আমার দেয়ালটাও বর্গাকৃতির, সো দেয়ালের আয়তনটা কত হবে, এই যে দেয়ালে সেট করার জন্য আমি 2 ফিট কেটে এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করছি 15 করছি, তার মানে 15-র ওপরে বর্গ করে দিলেই আমি আমার দেয়ালের মানে ক্ষেত্রফলটা কত সেটা পেয়ে যাব। আর 15-র ওপরে বর্গ করে দিলে আমরা কত পাবো 225, এখানে সঠিক উত্তর আছে এতে। তার মানে দেয়ালের যে ক্ষেত্রফল সেটা হবে 225 স্কোয়ার ফিট।
পরেরটাতে আসেন, 22 নম্বর। দেখেন 22 নম্বর, এটা আরো সহজ, এটা অনেক জায়গাতে আসছে যে দ্য এভারেজ অফ দ্য টু ডিজিট নাম্বারস হুইচ রিমেইন দ্য সেম হোয়েন দ্য ডিজিটস ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন ইজ। বলতেছে যে দুই অঙ্ক বিশিষ্ট ওই ধরনের সংখ্যাগুলোর গড় বের করতে হবে যাদের অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলেও সংখ্যাটি একই থাকে। অর্থাৎ দুই অঙ্কের বেশ কিছু সংখ্যা আছে না, যাদের জায়গা পরিবর্তন করলেও তাদের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এই যে একটা সংখ্যা আছে 11, একটা আছে 22, একটা আছে 33, একটা আছে 44, একটা আছে 55, একটা আছে 66, একটা 77, একটা 88, একটা 99। এই যে সংখ্যাগুলো একই রকম না, সো আপনি যদি এই ডিজিটগুলো একটার জায়গায় আরেকটাকে বসান, তাহলে এই সংখ্যাগুলোর মানে কি কোনো পরিবর্তন আসবে? আসবে না। তো বলতেছে যে এইরকম দুই ডিজিটের যতগুলো সংখ্যা আছে এদের গড় কত। তা আপনি বলবেন যে ভাই দুই ডিজিটের এরকম সংখ্যা আছে 9টা, তার গড় হচ্ছে 55। ঠিক আছে, কারণ গড় মানে হচ্ছে বেশ কয়েকটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা। সো এখানে 55-র আগে 4টা সংখ্যা আছে, পরে 4টা সংখ্যা আছে, তার মানে গড় কত হবে? 55 হবে। পরেরটাতে চলে যান, 23 নম্বর। দেখেন কি বলতেছে যে এই 15% অফ 40 ইজ গ্রেটার দেন 25% অফ এ নাম্বার বাই 2, দেন দ্য নাম্বার ইজ। দেখেন এখানে এই যে 15%, 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/20। এই যে 25%, 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4। ঠিক আছে, বলতেছে যে 15% অফ 40, অর্থাৎ 40-র 15%। 40-র 15% মানে হচ্ছে এই যে 3/20 হবে, অন্য আরেকটা সংখ্যা আছে, সংখ্যাটা কত আমি জানি না, তার 1/4 চেয়েও কত বেশি? এই যে বলতেছে যে 2 বেশি হবে। তাহলে এটা ক্যালকুলেশন করেন, 20 এখানে দুইবার যাবে, 3 দুগুণ 6 বিয়োগ n/4 ইজ ইকুয়াল টু 2। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে n/4 ইজ ইকুয়াল টু 4 হলে জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা কত হবে? এই যে 4 4-এ 16 হবে। কোথায়? এই যে বিতে উত্তর, যে সংখ্যাটা হচ্ছে আমার 16। পরেরটাতে আসেন। স্কোয়ারের প্রতিটা বাহু সমান হয়, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা আয়তক্ষেত্র না, বা আয়তক্ষেত্রকে কেটে আপনাকে বর্গক্ষেত্র বানাইতে বলে নাই। প্রশ্নে বলেই দিছে বর্গক্ষেত্র। যেই পাশে কাটেন না কেন প্রত্যেক বাহু সমান হবে। এক পাশ কাটছেন তার মানে প্রত্যেকটা বাহু, এক পাশ 17, 17 থেকে 2 ফিট কেটে ফেলছেন, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? 15 হবে। কারণ প্রশ্নে বলেই দিছে যে বর্গক্ষেত্রের শেপটা কত, মানে বর্গাকৃতির শেপটার ক্ষেত্রফল কত হবে। আর বর্গের প্রতিটা বাহু সমান হয়। অসমান চিন্তা ভাবনা করার কোনোই দরকার নাই, যে একটা পাশ কাটছে 17 আর 15 হয়ে গেছে, কিন্তু আরগুলো তো 17 আছে, এরকম কোনো কিছু হবে না, এটা অঙ্ক। ঠিক আছে, বর্গের প্রতিটা বাহু সমান হবে, একটা বাহু যতটুকু হবে অন্য বাহুটাও ততটুকু হবে। যদি ওই রকম কোনো সিচুয়েশন পড়তো তাহলে সেটা আপনাকে প্রশ্নে বলে দিত। ঠিক আছে, জটিল চিন্তা ভাবনা করবেন না, সহজ চিন্তা ভাবনা করবেন। প্রশ্নে যা বলছে শুধুমাত্র সেটা নিয়েই মাথা ঘামাবেন। প্রশ্নে যেটা বলে নাই সেটা নিয়ে মাথা ঘামালে ঝামেলায় পড়ে যাবেন। চুজ দ্য পেয়ার অফ নাম্বারস হুইচ কামস নেক্সট। বলতেছে যে এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, এদের পরবর্তী জোড়া সংখ্যা কত হবে? 75, 65, 85। 75, 65, 55, 45, 85।
75, 65, 85, 55, 75 থেকে 10 কমাইছে, এটা আবার 20 বৃদ্ধি করছে। এইটা একটা সিরিজ। 55 থেকে 10 কমাইছে, 45 থেকে 85। ও আচ্ছা আচ্ছা, এই সিরিজটা হবে এরকম, দেখেন বুঝতে পারছে এখানে কি বলতেছে। দেখেন এখানে পরবর্তী সংখ্যাটা কি হবে, দেখেন দেখেন প্রত্যেকবার কি করছে, 75 থেকে 10 কমায়া 65 করছে, তারপরে 85 লিখছে। তারপরে আবার আরেকটা মানে সিরিজ শুরু করছে, যেটা হচ্ছে 55 থেকে আবার 10 কমায়া 45 করছে, তারপরে 85 লিখছে। তারপরে দেওয়া আছে কত, 35। তার মানে আমি যদি 35 থেকে 10 কমায় দেই, তাহলে কত পাবো, 25 পাবো। তার মানে এখানে 35-এর পরে একটা সংখ্যা হবে 25, আর 25-এর ঠিক ইমিডিয়েট পরে আবার কত হবে, 85 হবে। তার মানে 35-এর পরের দুইটা সংখ্যা হবে 25 আর 85। এই যে অপশন ডিতে আছে, 25 আর 85 হবে। পরেরটাতে আসেন। এই যে দেখেন কিছুক্ষণ আগে আমরা একটা ম্যাথ করে আসছি না, ওই যে কোনো একটা জিনিসের দাম 10% বৃদ্ধি পাইলো, তারপরে আবার 10% কমে গেল, তাহলে ওভারঅল কি ধরনের পরিবর্তন হবে। কিছুক্ষণ আগে কিন্তু এই টাইপের একটা ম্যাথ করে আসছি। ঠিক সেম টাইপেরই একটা ম্যাথ হচ্ছে এই যে 25 নম্বর। 25 নম্বর হচ্ছে সেম টাইপের ম্যাথ, এইগুলা ব্যাংকে কমন, এই জিনিসগুলা ব্যাংকে কমন আসে। মানে কি বলবো, যে এগুলা অনেক সময় ত্রিভুজের ক্ষেত্রে দেয়, এখানে কি দিছে, স্কোয়ারের ক্ষেত্রে দিছে, বৃত্তের ক্ষেত্রে দিবে। সো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কখনোই জ্যামিতির কনসেপ্টে মানে মাথায় আনা যাবে না। জ্যামিতির কনসেপ্ট মাথায় নিয়ে আসলে বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাবেন। বিশাল ঝামেলা, বিশাল ক্যালকুলেশন। যখনই আপনাকে এই ধরনের কথা বলবে যে ইফ দ্য সাইডস অফ এ স্কোয়ার ইনক্রিজেস বাই 10%, হাউ মাচ উইল দ্য এরিয়া বি ইনক্রিজড ইন পার্সেন্টেজ। বলতেছে যে বর্গের একটা বাহুর যদি 10% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে যাই বলুক 10% বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি করব, যদি বলে 10% কমে গেছে তাহলে কমাবো। আমাকে যদি বলে যে কোনো একটা বাহুর 10% বৃদ্ধি পাইছে, বা বৃত্তের আপনার ব্যাসার্ধ বলুক, যাই বলুক না কেন 10% বৃদ্ধি পাইছে, কমছে, যাই বলুক, যে ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন আসছে, এ ধরনের প্রশ্ন আসলে সহজ হিসাব। প্রথমে জিনিসটা 100 ছিল, তারপরে কি করবেন, 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে, 110 হবে। তারপরে আবার 10% বৃদ্ধি করে দিবেন, কত হয়ে যাবে, 110-এর 10% 11। 110-এর উপরে আরো 10% বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 11 বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 121 হয়ে যাবে। তার মানে শুরুতে ক্ষেত্রফল ছিল 100, পরবর্তীতে মানে দুইবার 10% বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল কত হয়ে গেছে, 21। তাহলে এখানে বৃদ্ধি পাবে কত, এই যে 21%। উত্তর কোথায়, এই যে অপশন এতে। ঠিক আছে, জ্যামিতির কনসেপ্ট মাথায় আনার দরকার নাই, এগুলো পার্সেন্টেজের ম্যাথ। তো জ্যামিতিতে নিয়ে আসলেই বিশাল ক্যালকুলেশন হয়ে যাবে, ঝামেলা দরকার নাই। এরিয়া বললেই দুইবার ইনক্রিজ করে দিবেন, যদি ইনক্রিজ বলে, ডিক্রিজ বললে দুইবার ডিক্রিজ করে দিবেন, বা যদি ওরা উল্লেখ করে যে একবার ইনক্রিজ একবার ডিক্রিজ, সে অনুপাতে করবেন। ঠিক আছে। পরেরটাতে আসেন, 26 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 12, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটার অফ দ্য ইন্টিজার। বলতেছে যে 5টা ধারাবাহিক সংখ্যার গড় 12 হলে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার সমষ্টি কত। এখানে আমি কিছুক্ষণ আগে বলছি যে গড় মানে হচ্ছে বেশ কয়েকটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা। সো এখানে যেহেতু এগুলো ধারাবাহিক সংখ্যা, 5টা ধারাবাহিক সংখ্যা, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা ধারাবাহিক সংখ্যার গড় কত, 12। তার মানে এই যে গড় হচ্ছে মাঝখানের সংখ্যাটা, তার মানে এটা প্রথমে বসছে। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে, 13, তার পরেরটা কত হবে, 14,
12-র আগেরটা কত হবে? 11, তার আগেরটা কত হবে? 10 হবে। তো এখানে এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইটা। তাহলে এই যে 10 আর 14, এই দুইটার সমষ্টি কত হবে? 24 হবে। অপশন বিতে আছে উত্তর। পরেরটাতে আসুন, 27 নম্বর। 27-এ কি বলতেছে যে অ্যাট এ পার্টি এভরিওয়ান শুক হ্যান্ডস উইথ এভরিবডি এলস, ইফ দেয়ার ওয়ার 66 হ্যান্ডশেকস, হাউ মেনি পিপল ওয়ার অ্যাট দ্য পার্টি? বলতেছে যে কোনো একটা পার্টিতে একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে। তো বলতেছে যে সেখানে সর্বমোট 66টা হ্যান্ডশেক হইলে কতজন মানুষ ছিল? ঠিক আছে, দেখেন এই ধরনের প্রশ্নগুলো আপনি দুইভাবে করতে পারেন। কি বলতেছি যে এই ধরনের প্রশ্নগুলা আপনি কয়ভাবে করতে পারেন? দুইভাবে করতে পারেন। ঠিক আছে, এক সূত্র দিয়ে অপশন থেকে আপনি পিক করতে পারেন, অথবা আমি যে মানে আমি বলতে গিয়ে এটা সবাই শিখাই, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ফলো করতে পারেন। যে আপনাকে যখন হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া থাকবে, মানুষের সংখ্যা বের করতে বলবে। এখানে যেমন হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া আছে যে 66টা হ্যান্ডশেক হয়েছে, তাহলে মানুষের সংখ্যা কত? এটা বের করার সহজ উপায় যেটা, সেটা হচ্ছে যতগুলো হ্যান্ডশেক হয়েছে এটার সাথে 2কে গুণ করে দিবেন। ঠিক আছে, যতগুলো হ্যান্ডশেক হয়েছে তার সাথে 2 গুণ করে দিবেন। 2 গুণ করে দিলে কত হয়ে যাবে? 132 হবে। এখন 132কে এমন দুইটা সংখ্যা দিয়ে, মানে এমন দুইটা সংখ্যার গুণফল 132 হওয়া লাগবে। ঠিক আছে, মানে দুইটা কনজিকিউটিভ সংখ্যার গুণফল 132 হওয়া লাগবে। সে 132 হচ্ছে আমার একটা কমন সংখ্যা। আমরা জানি যে 11 আর 12, এই দুইটা সংখ্যাকে যদি গুণ করে দেই তাহলে 132 পাবো। তাহলে 11 আর 12-র মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাই হবে হচ্ছে আপনার এই যে টোটাল লোক সংখ্যা। ঠিক আছে, এটা শর্টকাট বলতে পারেন, স্ট্র্যাটেজি বলতে পারেন, পুরো বিশ্বে এটাই ব্যবহার হয়। যখন হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া থাকে তখন আমরা মানুষের সংখ্যা এইভাবে বের করি। এবং আপনি বলতে পারেন যে ভাই আমি এখন কেমনে বুঝবো যে এখানে যদি বড় সংখ্যা থাকে? বড় সংখ্যা থাকবে না, এত ভয় পাওয়ার দরকার নাই। জিআরই জিমেটেও সাধারণত 20, 30, 25, 26, 28 এগুলোর মধ্যে আসে। ঠিক আছে, অর্থাৎ ছোট ছোট সংখ্যা আসে, কোনো বড় সংখ্যা দেয় না। সো এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এখানে 66 বুঝবেন যে সর্বোচ্চ, যে 66টা হ্যান্ডশেক হয়েছে, 66-র সাথে 2 গুণ করলে 132। তাহলে পরপর দুইটা কনজিকিউটিভ সংখ্যা গুণ করলে 132 হওয়া লাগবে। আর 132 হচ্ছে আপনার একটা কমন একটা সংখ্যা। আমরা জানি 11 আর 12 গুণ করলে 132 পাওয়া যায়। 11-12-র মধ্যে যেটা বড় সেটা উত্তর হবে, যে টোটাল মানুষের সংখ্যা হচ্ছে 12 জন। আপনি যদি চান অপশন ধরে করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে অপশন ধরে করতে পারেন যে আমার অপশন ধরে হচ্ছে কিনা। দেখেন, হ্যান্ডশেক করতে কয়জন মানুষের দরকার পড়ে? 2 জন না? 2 জন মানুষের দরকার পড়ে। হ্যান্ডশেক করতে গেলে আমার কি করতে হবে? 2 জন মানুষের দরকার পড়বে। সরি, হ্যান্ডশেক করতে গেলে আমার কি করতে হবে? 2 জন মানুষের দরকার লাগে। তাহলে আমি যদি ধরেন আমি ধরে নিলাম যে ভাই এখানে 9 জন মানুষ আসলে হ্যান্ডশেক করছে, 9 জন মানুষ। তাহলে এটাকে আপনি কিভাবে করবেন? যে 9 জন মানুষ আছে, 9 ফ্যাক্টোরিয়াল। এবারে কত? 2 জন মানুষ লাগবে, 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে 9 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে আমরা 9 ইন্টু 8 ইন্টু এটাকে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে যাব। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু এই যে 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল কেটে দিব, 2 এটার ভিতরে 4 বার যাবে, 4 9 কত? 36। তার মানে 9 জন মানুষ দিয়ে আমার কয়টা হ্যান্ডশেক হয়? 36। প্রশ্ন বলছে কয়টা? 66টা। 9 উত্তর হবে না। তাহলে 15 নিলে একটু বেশি হয়ে যায়। তারপরে আপনি চেক করতে পারেন যে যদি 15 জন মানুষ নেই, তাহলে এই যে 15 ফ্যাক্টোরিয়াল, নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল। 15 থেকে 2 বাদ দিলে এই যে 13 ফ্যাক্টোরিয়াল। তাহলে 15 ইন্টু 14 ইন্টু এই যে 13 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর 13 ফ্যাক্টোরিয়াল এখানে অ্যাজ ইট ইজ লিখে দেন, কেটে দেন। 2 এর 14-এর ভিতরে যাবে 7 বার, 7 আর 15 কত হবে? 105। অর্থাৎ 15 জন মানুষ থাকলে 105টা হ্যান্ডশেক সম্ভব। কিন্তু প্রশ্ন বলছে কয়টা? 66টা। অপশন বি উত্তর নিচ্ছি না। এরপরে আসেন 12 আছে। আমরা যদি ধরি যে 12 জন মানুষ, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত? 2 ফ্যাক্টোরিয়াল। 12 থেকে 2 বাদ দিলে কত? এই যে 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত? 12 ইন্টু 11 ইন্টু এই যে 10 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2,
আর নিচে হচ্ছে এই যে 10 ফ্যাক্টোরিয়াল। 10 10 কেটে দেন, 2 8-এর ভিতরে 6 বার, 6 11 কত 66। তার মানে লোক সংখ্যা 12 হলে হ্যান্ডশেক কতগুলো হচ্ছে 66টা। প্রশ্নে বলতেছে যে 66টা হ্যান্ডশেক হবে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 12। হয় অপশন ধরে চেক করবেন, নাহলে স্ট্র্যাটেজি ফলো করবেন, দুইটার একটা। অপশন ধরে সূত্র প্রয়োগ করে সমাধান করবেন, অথবা স্ট্র্যাটেজিক হবে, দুইটার একটা হবে, করতেই হবে আপনাকে। পরেরটাতে আসুন। দেখেন 28 নম্বরে কি বলতেছে যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, অর্থাৎ এই যে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এটার পরিসীমা বের করা লাগবে। আয়তক্ষেত্রের পরিসীমাটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। খেয়াল করেন, কথা বুঝছেন? আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের এই যে প্রস্থ, এটার কত দেয়া আছে, 6 দেয়া আছে। প্রস্থ দেয়া আছে 6। আমার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করে, এই যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 ইন্টু, আমরা দৈর্ঘ্যটা জানি না, প্রস্থটা জানি 6। এখন আমার শুধু দৈর্ঘ্যটা হইলেই আমি পরিসীমা কত এটা বের করতে পারবো। ঠিক আছে ভাই, কিছুক্ষণ আগে এই জিনিসগুলো দেখে আসছি। আপনি যদি জাস্ট, আমি যেই জিনিসটাতে শ্যাডো আঁকাচ্ছি, আপনি যদি এই শ্যাডো জিনিসটাকে যদি শুধু আপনার আমলে নেন, আর কোনো কিছুই আমলে নেওয়ার দরকার নাই। আপনাকে যদি বলি যে এই যে শ্যাডো অংশটুকু, এইটা দেখতে কিসের মতো, আপনি বলবেন যে ভাইয়া এইটা দেখতে তো সমকোণী ত্রিভুজের মতো। এইটা দেখতে তো সমকোণী ত্রিভুজের মতো দেখা যাচ্ছে। যে এই যে এইটা, এইটা হচ্ছে যার অতিভুজ, যেটার দৈর্ঘ্য এটা কত দিয়ে রাখছে, এই যে 10। আর এইটা যদি সমকোণী ত্রিভুজের ভূমি ধরি, যেটা ওরা কত দিয়ে রাখছে 6। তাহলে কিছুক্ষণ আগে পড়ছি যে পিথাগোরাসের একটা ট্রিপলেট হচ্ছে কত, 6 8 এবং 10। তো এখানে ভূমি 6, অতিভুজ 10, তার মানে এই যে লম্ব কত হবে, 8 হবে না? লম্ব কত হবে, 8 হবে। তার মানে এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমার কত হবে, 8 হবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমার 8 হয়, তাহলে 8 যোগ 6 14, 14 গুণন 2 সমান সমান কত হবে, এই যে 28 হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডিতে, 28 হয়ে যাবে। বোঝা গেছে ভাই? ওই সব কিছুতে ঘুরে ফিরে একই জিনিসই পাবেন। এই অঙ্কগুলোই বারবার আসছে, ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, পরবর্তীতে দেখেন রিসেন্ট টাইমে আমরা যে প্রশ্নগুলো সমাধান করব, দেখবেন যে এগুলাই আসছে। সেন আজকে শেষ ম্যাথ দেখি 29 নাম্বার। দেখেন এখানে একটা চিত্র দিয়ে রাখছে এরা। দেখেন এখানে চিত্রটাতে বলা হচ্ছে যে দ্য সাইড লেংথ অফ এ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ 2, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল শোন এট দ্য রাইট। বলতেছে যে ভাই এই যে দেখেন, এই যে একটা বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি না আমরা, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এরা কত বলছে, 2 বলছে। যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল কত, এটা আমাকে বের করা লাগবে। বৃত্তের ক্ষেত্রফল কত, এটা বের করা লাগবে। খেয়াল করেন, বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে এই যে দেখেন চিত্রতে দেখা যাচ্ছে, এই যে অংশটা, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের এরিয়া বের করতে গেলে আমার ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ লাগবে। সো ব্যাসার্ধ কিভাবে বের করা যায়, আপনি তখন বলবেন যে ভাইয়া এখানে যেটা এই বর্গক্ষেত্রের, এখানে যেটা বর্গক্ষেত্রের কর্ণ,
সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। কি বললাম? এই চিত্রে যেটা বর্গক্ষেত্রের কর্ণ সেটাকে আমরা কি বলতে পারি? বৃত্তের ব্যাস বলতে পারি। তো এখানে বর্গক্ষেত্রের কর্ণ মানে কি? ডায়াগোনাল কিভাবে লেখে? যে √2 ইন্টু বর্গের যে কোনো একটা বাহু, তো বর্গের যে কোনো একটা বাহু হচ্ছে 2। তাহলে এইটা যেমন ডায়াগোনাল, ঠিক সেম ভাবে এইটা বৃত্তের কি হবে? ডায়ামিটার হবে। যে √2 ইন্টু 2 আবার বৃত্তের ডায়ামিটার। তাহলে ডায়ামিটার থেকে আমরা যখন রেডিয়াস বের করব তখন কিভাবে বের করতে হয়? আপনি বলবেন যে ভুল করলাম, এখানে √2 ইন্টু 2 হবে শুধু। ডায়ামিটার থেকে রেডিয়াস বের করতে গেলে কি করতে হবে? আপনি বলবেন যে ভাইয়া √2 ইন্টু 2, এই ডায়ামিটারকে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হয়। তো ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করলে আমরা রেডিয়াস কত পাবো? শুধু √2 পাবো। তাহলে এই যে এখন ক্ষেত্রফল বের করতে পারবো না, যে ক্ষেত্রফলটা কত হবে? আপনি বলবেন যে ভাই পাই, এই যে আর এর মান অর্থাৎ রেডিয়াস হচ্ছে আমার √2, এই √2-র উপরে স্কোয়ার, √2-র উপরে স্কোয়ার করলে 2 পাওয়া যায়, আর এই যে পাই, তার মানে এই যে বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কত হবে? 2 পাই হয়ে যাবে। বৃত্তের ক্ষেত্রফল কত? 2 পাই হয়ে যাবে। অপশন এ উত্তর। বোঝা গেছে ভাই বিষয়টা? দেখেন এখানে বিষয়টা হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তের মধ্যে আপনার একটা চিত্র দেখতে পাচ্ছেন, এবং এই চিত্রটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের, এবং এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, এই যে দেখেন 2 লেখা আছে, যে এই বাহুটার দৈর্ঘ্য 2, এই যে এই বাহুটার দৈর্ঘ্য 2, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টা বাহু থাকে। এই বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্যই কত? 2 করে। আর এই যে একটা মানে কর্ণ দেখতে পাচ্ছেন না, এই যে কর্ণ, এইটা হচ্ছে আপনার ডায়াগোনাল অফ স্কোয়ার is equal to diameter of circle। আপনি যদি এই যে এই রেখাটাকে, যেটা আমরা বর্গক্ষেত্রের কর্ণ বলতেছি, এই রেখাটা আবার হচ্ছে বৃত্তের কি? ব্যাস। বৃত্তের ব্যাস। আপনি যদি এখানে বর্গক্ষেত্র বাদ দিয়ে যদি এই বৃত্ত নিয়ে চিন্তা করেন, তাহলে বৃত্তের এইখান থেকে এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত, মানে কেন্দ্র ভেদ করে যদি আমরা একটা রেখাটা নিই, তাহলে সেটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস বলি। তাহলে এই যে যেটা আমার বৃত্তের কি কর্ণ, যেটা আমার বর্গক্ষেত্রের কর্ণ, সেটাই আমার কি হবে? বৃত্তের ব্যাস হবে। তো বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে বের করতে হয়? বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র হচ্ছে √2 ইন্টু বর্গের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। তো বর্গের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, তাহলে কর্ণ কত হবে? √2 ইন্টু 2। তাহলে এইটা যদি আমার ডায়াগোনাল হয়, এইটা যদি আমার ডায়াগোনাল হয়, তাহলে ডায়ামিটারটা কত হবে? আপনি বলবেন যে ডায়াগোনালও যা, বর্গক্ষেত্রের যে এটা ডায়াগোনাল, বৃত্তের সেটা ডায়ামিটার বা ব্যাস। তাহলে ব্যাসও আপনার কত হবে? এই যে √2 ইন্টু 2 হবে। তাহলে এই যে ডায়ামিটার থেকে যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে কি করতে হবে? ব্যাস থেকে ব্যাসার্ধ, তার মানে ব্যাসের অর্ধেক করলেই ব্যাসার্ধ পাবো। তাহলে আমার ব্যাস কত? √2 ইন্টু 2। এইটাকে যদি অর্ধেক করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, এখানে থাকবে কত? শুধু √2 থাকবে। এখন খেয়াল করেন বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে পাই গুণন আর মানে হচ্ছে ব্যাসার্ধ কত? এই যে √2, এই যে √2-র উপরে স্কোয়ার, √2-র উপরে স্কোয়ার করলে এখানে √2 উঠে যায়, শুধু 2 থাকবে, আর এই যে পাই আগের মতোই থাকবে। তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফল সেটা কত? এই যে 2 পাই হয়ে যাবে। অপশনে উত্তর। বোঝা গেছে এবার? ভাই বলবেন আপনারা, হ্যাঁ, স্যার বলার দরকার নেই, ভাই বলবেন। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ কালকের ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।